জানি নেহা, এখন আর কোনো মিথ্যে বলে লাভ নেই। এটাও জানি তুমি আমাকে আর সহ্যই করতে পারছো না, কিন্তু সেটা কোনো ব্যাপার নয়। আমার মিশন শেষ, আমি চলে যাব অনেক দূরে। তুমি ঠিক, আমি মাস্তান, একজন রকস্টার, যার প্রতিনিয়ত রক্তের গন্ধে পদার্পণ ঘটে নতুনভাবে। কাউকে মারতে আমার কষ্ট হয় না। কি করব বলো? ছোট থেকে তো মা বাবাকে আমি চিনি না, কার গর্ভে হয়েছিলাম সেটাও জানি না, কে আমাকে জন্ম দিয়েছিল জানি না। আমি যখন কিছু বুঝতে শিখেছি একজন বুড়ো লোকের কাছে ছিলাম। ওনার থেকে জানি উনি আমার নানু হন, কিন্তু তিনি মারা যাওয়ার পর সেখান থেকে তাড়িয়ে দেওয়া হয় আমাকে। জীবন যুদ্ধে তখন আমি কতটুকুই বা পাড়ি দিতে পারতাম। বাচ্চা ছিলাম, রাস্তার পাশে বসে রাতে কেঁদেছি। হিজড়ার ঘরে থেকে বড় হয়েছি আমি। নেহা, তোমার কাছে তোমার মা বাবা আছে। তোমাকে মা এটা করো না, তোমার খারাপ হবে, মা এটা করলে ভালো হবে বলার মতো অনেকেই আছে, কিন্তু আমার ভাগ্যে কেউ ছিল না। থাকবে কি করে? আমি নিজেই তো জানি আমি এক জারদ সন্তান। অবৈধভাবে এসেছিলাম আমি। কোনো বাচ্চা পৃথিবীতে বৈধ কিংবা অবৈধ হোক না কেন, সে তো কিছুই জানে না, বা তার দোষটাও বা কি? দোষ হলো সেসব লোকের যারা অ্যাম্ব্রশন করার পর বাচ্চাগুলো রাস্তায় ফেলে দেয়। হয়তো আমিও এরকম একজন। হিজড়ারা আমাকে তুলে নিয়ে বড় করে, পড়াশোনা করায়। আমি তো জানতাম না আমি একজন রকস্টার হব। ক্যারিয়ার যেখানে শুরু করার কথা, সেখানে আমি জেলখানাতে কারাগারে চুপচাপ বসে চোখের পানি ফেলে দিচ্ছি। তোমার বাবা তোমাকে হাত ধরে রাস্তা পার করানো শিখিয়েছে। তোমার মা তোমাকে কোলে তুলে খাইয়ে দিয়েছে, কাছে ডেকে শিখিয়েছে অ আ ক খ। আর আমাকে বাদ দাও। জেলখানাতে 5 বছর ছিলাম, বেরিয়ে জীবন যুদ্ধে ভাত জোটানোর জন্য নেমে পড়ি। সন্ধ্যার দিকে আমি ফুটপাতে বসেছিলাম, তোমার বাবা মানে শফিক সাহেব আসছিলেন। সত্যি সেদিন ছিনতাইকারীরা তাকে ধরেছিল, আমি বাঁচিয়েছিলাম। এরপর থেকে ওনার সাথে থাকি। উনি আমাকে আস্তে আস্তে রকস্টার বানিয়েছে। তোমার বাবাকে তুমি চেনো না, উনি সাধারণ, বাট ওনার মূল শক্তি হলো আমার মতো গ্যাং চালানো। সত্যি বলতে ওনার জন্য কাজ করতে করতে একসময় আমি শহরের এমনকি পুরো দেশের রকস্টার হয়ে যাই। কাছের কেউ ছিল না, বন্ধু ছিলাম 3 জন, ফারাজ, সাজিদার, আমি। আর আমার সাথে থাকতো তোমার বাবার পাঠানো 3 জন ছেলে, অর্ক, রাহাত আর সৌরভ। ভালোই চলছিল, কিন্তু অর্করা আমাদের ভালোটা মেনে নিতে পারিনি, তাই ফারাকে মেরে দেয়। ওদেরকে খুঁজতে আমি এখানে আসি, আর আবির নাম দিয়ে তোমাদের বাড়িতে উঠি। ভার্সিটিতে অর্কের খোঁজে গিয়েছিলাম, কিন্তু সেখানে তোমাদের মতো কেউ থাকবে বুঝিনি। অনেক সহজভাবে মিশন শেষ করে চলে যাব ভেবেছিলাম, কিন্তু শিহাব রাকিব ওদের জন্য কঠিন হয়ে যায়। কিন্তু আজ তার সবকিছু অস্তিত্ব শেষ করে এসেছি। ওদের সবাইকে মেরে ফেলেছি। কালকে সবকিছু ছেড়ে চলে যাব ভেবেছিলাম, কিন্তু তোমার আব্বুর ইচ্ছে শহরের মেয়র হতে চান। সেই কাজটা শেষ করে হারিয়ে যাব অনেক দূরে, যেখানে স্বার্থের টানে রকস্টার বানানো যাবে না কখনো। রকস্টার আর কখনো ফিরবে না, আসবে না আর কখনো ভালো মানুষের ভিড়ে। আরো একটা কাজ, মিন্নুর বোনকে যারা কষ্ট দিয়েছে তাদেরকে কাল রাতে একেবারে শেষ করে চলে যাব। হারিয়ে যাব তোমার থেকে, তোমাদের থেকে। এখন যদি তোমার মনে হয় আমাকে পুলিশে দেওয়া উচিত এখন, তো চাইলেও তুমি দিতে পারবে না, কারণ রকস্টার নিলয় তার মিশন শেষ না করা অবধি কখনো থামে না। আমি ভয়ঙ্কর, আমি হিংস্র। আমার কাজ শেষ না করা অবধি আমার সামনে যে বাধা নিয়ে আসুক না কেন, তাকে মরতেই হবে। আমাকেও মারবে? নিলয় নেহার কথাটা শুনে দীর্ঘ এক নিঃশ্বাস ছাড়ে, তারপর মুচকি হেসে বলে, হুম। কিন্তু আমি তো তোমাকে কোনো প্রকার বাধা দেব না। তোমাকে যে আমি দেখেছি এটাও তো কাউকে বলবো না, তবুও মারবে? না। ব্যাস, এটাই কারণ? হুম। যদি ভালোবেসে তোমার পাশে থাকি তবে? নিলয় কোনো কথা বলে না। নেহা নিলয়ের পাশে এসে বসে। নিলয় বসা থেকে উঠে দাঁড়িয়ে বলে, এটা দেখেছো, বাম হাতে গুলি লাগার চিহ্ন? যদি এটা বুকে এসে লাগতো তাহলে। লাগবে না কখনো। শোনো নেহা, মেয়েরা সবচাইতে ভুল করে কখন জানো? যখন ওর পাশে শত শত ভালো ছেলে থাকা সত্ত্বেও সে হুট করেই ভালোবেসে ফেলে কোনো খারাপ ছেলেকে। এর কারণ মেয়েরা ছেলেদেরকে ফিরাতে ফিরাতে এমন এক জায়গায় এসে আটকে যায় যেখানে যেখানে তারা না পারে থাকতে আর না পারে চলে যেতে। আমি চাই না তুমি ভুল করো। আমার অনিশ্চিত জীবনে আমি কাউকে চাই না। আর শোনো, রক স্টারের নেশা রক্তে, নারীতে নয়। নিলয় আর কিছু বলে না। চিলেকোঠা থেকে বের হতে নেহার পাশের রুমে চলে আসে। রুমে ঢুকতেই দেখে সেখানে শফিক সাহেব বসে আছে। সরি নিলয়, তোমার সিক্রেট আর রাখতে পারেনি, নেহা জেনে গিয়েছে সব। হুম। আমার মেয়ে হওয়ার ব্যাপারটা কি করলে? সব হয়ে যাবে। আর সাজিদ? শফিক সাহেব প্রশ্ন করে থামলেন। নিলয় কিছু বলতে যেও বলতে পারে না। হুট করেই আবার সাজিদের কথা ওর মাথার মধ্যে ঘুরপাক করতে থাকে। সাজিদের সাথে কাটানো একটু আগের সময়গুলোর কথাও মনে করতে থাকে। তোরা আয়, আমি আগে বের হলাম, আমার কাজ আছে। সাজিদ তো এটুকু বলেই চলে যায়। আর তার কয়েক মিনিট পরে নিশিরা পুলিশ নিয়ে চলে আসে। কিন্তু কিভাবে? এত তাড়াতাড়ি তো পুলিশ ওখানে আসার কথা না।
রাকিবের সিক্রেট ঘর এটা, পুলিশদের তো জানার কথা না। তবে কি পুলিশ জানতো আমরা কোথায় ছিলাম? কিন্তু কিভাবে? নিলয় মনে করার চেষ্টা করে শিহাব যখন ওর মাথায় বাড়ি দিয়েছিল। যখন সে জ্ঞান হারাবে তখন সে দেখতে পায় সাজিদ পকেটে ওর ফোন গুঁজে নিচ্ছে। ফোনের ডিসপ্লের আলোটা জ্বালানো ছিল। তবে কি কাউকে মেসেজ করেছিল ও? কাকে? নিশিকে। নিশিকে কেন করবে? আর না করলেও নিশি কিভাবে জানবে আমরা এখানে? এত তাড়াতাড়ি তো আসার কথা না। ব্যাপারটা ক্লিয়ার। হয়তো সাজিদ নিশিকে জানিয়েছিল আর নিশিরা ওখানেই ছিল। সাজিদ বুঝে গিয়েছিল যদি সে আমাদের সাথে থাকে আর আমি বাঁচার জন্য গুলিও করতে পারি, সে কারণে ঝামেলা থেকে বাঁচতে চলে যায় আর নিশিকে জানিয়ে দেয়। এ কারণে নিশি এত দ্রুত আমাদের ওখানে এসে পৌঁছায়। এখন দুটো প্রশ্ন মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে। সাজিদ কেন এমন করলো? নিশির সাথে ওর সম্পর্ক কিসের? কি ভাবছো নিলয়? শফিক সাহেবের কথা শুনে নিলয় ওনার দিকে তাকায়। শফিক সাহেব একটা সিগারেট জ্বালিয়ে জানলার কাছে আসে। চারতলা বাড়ি থেকে শহরের অনেক কিছুই দেখা যায়। সিগারেটে কয়েক টান দিয়ে শফিক সাহেব বলে, নিলয়, তোমাকে আমি রকস্টার মনে করি না। হয়তো ভাবছো তোমাকে আমি আমার প্রয়োজনে রকস্টার বানিয়েছি। আসলে বিষয়টা কিছু অংশে ঠিক হলেও পুরোটা সত্যি না। আচ্ছা ছাড়ো, তোমাকে আমি একটা গল্প বলি। নেহাকে তো চিনো, ও আমার মেয়ে না, আমার আপন মেয়ে না ও। আর নেহাও যাকে মা বলে ডাকে সেও নেহার মা না। নেহা ঠিক কার সন্তান আমি জানি না আসলে। শফিক সাহেব থামলেন। হাতের সিগারেটে আগুন লেগে হালকা পুড়ে গিয়েছে। জ্বলন্ত সিগারেট এমনিতেই পুড়ে শেষ হয়ে গেছে। শফিক সাহেব আগুনটা নিভিয়ে দিয়ে মুচকি হেসে বলে, দেখছো নিলয়, মানুষেরা কত বোকা। খাবার জিনিস বাইরে পড়ে থাকে অথচ আমরা কিনতে পারি না। আবার পায়ে দেওয়া জুতো শপিং মলে সাজানো থাকে কাচের মধ্যে, আমরা সেগুলো কেনার জন্য উঠে পড়ে লাগি। ধূমপান মৃত্যুর কারণ, অথচ এই আমরাই সব জেনে ধূমপান করতে পছন্দ করি। অথচ কত মানুষ না খেয়ে মারা যায় আর আমরা কেবল বিলাসিতার জন্য ধূমপান করি। কেউ বা নারীর নেশায়, কেউ বা টাকায়। শফিক সাহেবের দিকে নিলয় কপাল কুঁচকে তাকায়। লোকটাকে নিলয় যতটা সহজ ভেবেছিল উনি তেমন না। যেন মনে হচ্ছে নিলয়ের থেকেও বড় মাইন্ড গেমার। রহস্য রাখতে ভালোবাসে, মাঝে মাঝে রহস্য রেখে মুচকি হাসি দিচ্ছেন। শান্ত স্বভাব শফিক সাহেবকে নিলয়ের নতুন ভাবে চিন্তায় ফেলে দিচ্ছে। শফিক সাহেব কাকে যেন কল করে। কয়েক মিনিটের মধ্যে একজন সার্ভেন্ট 2 বোতল ড্রিঙ্কস নিয়ে চলে আসে। শফিক সাহেব মুহূর্তে এক গ্লাস ড্রিঙ্ক হাতে নিয়ে আবারও জানলার কাছে গিয়ে দাঁড়ায়। তোমাকে আমার অনেক পছন্দ হয় নিলয়, যদি পারতাম তবে তোমাকে জামাই করে নিতাম। অবাক হচ্ছ? মানুষের মধ্যে 2টি দিক থাকে, ভালো আর খারাপ। আবার এই ভালো খারাপের মধ্যে আবার আরও 2টা দিক থাকে। তুমি আমার বিবেচনায় ভালো দিকেই পড়ো। অবাক হচ্ছ? আবার তাই না, মাস্তানি রকস্টারগিরি করার পরেও তোমাকে কেন ভালো বললাম? আসলে সব মানুষের মধ্যে একটা মন নামক অহেতুক বিশাল ভাবনাপ্রবণগ্রস্ত বস্তু থাকে। মনের কোনো ব্যাখ্যা হয় না। মন আর মাথা দুটো কিন্তু আলাদা বস্তু, কিন্তু ওরা সবসময় একসাথে কাজ করে। কাউকে ভালোবাসার ক্ষেত্রে মন আর মাথা দুটোই কাজে আসে। তোমার মাঝে মনের যে ব্যাপারটা সেটার পরিসমাপ্তি নেই, ওটা বিশাল। তোমার মন ছোঁয়ার চেষ্টা করেছি কিন্তু পারিনি। তুমি তখনই কাউকে ভালো বলবে যাকে অনেক অনেক বেশি ভালোবাসবে এবং তার মন ছুঁয়ে দেখার চেষ্টা করে ব্যর্থ হবে। তাকেই তুমি ভালো হিসেবে জানবে। তুমি তেমন, তাই তুমি আমার কাছে ভালো। শফিক সাহেব ড্রিঙ্কসের গ্লাসটি ছুঁড়ে ফেলে দিলেন নিচে। এবার একটা বোতল হাতে নিয়ে কয়েক ঢোক গলায় ঢেলে বাইরের দিকে তাকিয়ে মাতালের মতো করে হাসলেন। নিলয়ের দিকে ইশারা করে ড্রিঙ্কসের অফার করে আবার চুমুক দিলেন। অনেক খেয়ে ফেলেছেন, এবার থামুন। যা বলছিলাম তোমাকে, নেহার কথা কি যেন বলছিলাম? নেহা আপনার মেয়ে নয়। ও হ্যাঁ ঠিক, অবাক লাগেনি? রকস্টারের গল্প নতুন ক্লাইম্যাক্স, অবাক তো হওয়ারই কথা। ক্লাইম্যাক্সের আরও অনেক কিছু বাকি আছে যা হয়তো তুমি নিজেই শুনতে প্রস্তুত নয়। বয়স তো আমার কম হয়নি, শুনবে আরও একটি ক্লাইম্যাক্স বলি। তোমার মাকে আমি চিনি না, তবে জানি। কি? শফিক সাহেবের কথা শুনে নিলয় বোকার মতো তাকায়। শফিক সাহেব চুমুক দিয়ে উচ্চস্বরে হাসলেন। নিলয় দেয়ালে হেলান দিয়ে দাঁড়ায়। ওনার হাসিটা এখন প্রচন্ড বিরক্ত লাগছে নিলয়ের। মাইন্ড গেমার নিলয়ের বড্ড পছন্দ, কিন্তু আজ কেন যেন নিলয়ের বিরক্তি ভাব এসে গেছে। রহস্য নিলয়ের বড্ড ভালো লাগে,
কেউ তার উপর মাইন্ড গেম খেলুক সে চায়, কিন্তু আজকে কেমন যেন অস্বস্তি লাগছে ওর। শুনতে থাকো। নেয়া হলো তোমারই মতো। আমি আর তোমার ম্যাম ঘুরতে বের হয়েছিলাম অনেক বছর আগে, 23 বছর আগের কথা বলছি। গাড়ি করে ঘুরছিলাম, রাত ছিল সেদিন, বৃষ্টি এসে পড়েছিল। আস্তে গতিতে আমি গাড়ি চালাচ্ছিলাম, কিন্তু ভাগ্যটা কি আর সাবধানে ফেরানো যায়। কোথা থেকে তেলবাহী এক ট্রাক এসে খুব জোরে সামনে থেকে ধাক্কা দেয় আমাদের গাড়িটাকে। আমরা অনেক দূরে ছিটকে পড়ি। কোনো রকমে চোখ মেলে তাকিয়ে দেখি তোমার ম্যাম অনেক দূরে পড়ে আছে। খুব করে চাইছিলাম তোমার ম্যামের কাছে দৌড়ে যেয়ে তাকে হাসপাতাল নিয়ে যাই, কিন্তু নিজেই তো তখন জ্ঞান হারিয়ে বসি। যখন চোখ খুলি তখন দেখি হসপিটালে। আমি মোটামুটি সুস্থ হই। তোমার ম্যাম ছিল প্রেগনেন্ট। ডক্টর এসে জানায় বাচ্চা নষ্ট হয়ে গেছে, আর তিনি কখনো মা হতে পারবে না, অ্যাক্সিডেন্টের জন্য ওনার। আচ্ছা বাদ দাও এসব, তারপর কি হয়েছে সেটা বলি। শফিক সাহেব তবুও কিছু বললেন না। বোতল শেষ করে জানলার দিকে বাইরে ছুঁড়ে মারলেন। আবারও টেবিলের কাছে এসে আরো একটি বোতল হাতে নিলেন তিনি। একটা গ্লাসে মদ ঢেলে নিলয়ের দিকে বাড়িয়ে দেয়। নিলয় ইশারায় না করে দিয়ে জানালার কাছে গিয়ে দাঁড়ায়। তারপর শফিক সাহেব ড্রিঙ্কসের আরো একটি বোতল নিয়ে নিলয়ের পাশে এসে দাঁড়ায়। শফিক সাহেব বাইরে তাকিয়ে আছেন, আর নিলয় তাকিয়ে আছে শফিক সাহেবের দিকে। লোকটা আজ কেমন যেন অচেনা মনে হচ্ছে ওর কাছে। খুব করে চেনা মুখটা আজ বড্ড অচেনা হয়ে গেছে। কেমন একটা ভয় নিলয়ের মনে চেপে ধরেছে। কয়েক ঢোক পান করে শফিক সাহেব কেমন যেন টলতে লাগলেন। নিলয় কিছু বলতে যাবে, তার আগে শফিক সাহেব বলে, তুমি আবার ভেবো না আমি ড্রিঙ্কস করছি বলে মাতাল হয়ে ভুল কিছু বলছি। বিশ্বাস করো নিলয়, তোমাকে যা বলছি সবটাই সত্যি। তোমার ম্যামকে হসপিটালে নিয়ে যাওয়ার পর ডক্টর এসে জানায় অ্যাক্সিডেন্টের কারণে তোমার ম্যাম কখনো মা হতে পারবে না। সেদিন রাতে প্রচণ্ড রকম ভেঙে পড়ি আমি। তোমার ম্যামের কেবিন থেকে বের হয়ে হসপিটালের করিডোরে হাঁটছিলাম আমি। খুব একটা বেশি রাত হয়নি সেদিন। হঠাৎ একটা কেবিনের সামনে এসে থমকে যায়। থেমে যাওয়ার কারণ হলো ওনাদের কথোপকথন। একটা কেবিনে দুজন মানুষ, একটা ছেলে একটা মেয়ে। মেয়েটা বলছিল, দেখো মাহিম, তোমার হাত ধরে আমি পালিয়ে এসেছি। পালানোর আগেই তোমার দ্বারা প্রেগনেন্ট হয়েছি। আজ হসপিটালে কেবল তোমার জন্যই, কারণ বেবিটা আজ তোমার কারণেই ফেলে দিতে হচ্ছে। এছাড়া আর কোনো উপায় নেই মিম, একটু কষ্ট করো, পরে তোমাকে অনেকগুলো বেবি দিব। আমার না বিশ্বাস হচ্ছে না তোমার উপর। কেন হচ্ছে না? আমার ফুফাতো বোনের সাথেও এটা হয়েছিল। সে বিয়ের আগেই বাচ্চা জন্ম দেয় একটা ছেলেকে ভালোবেসে। পরবর্তীতে ছেলেটার আমার ওই কাজিনকে গ্রহণ করেনি, তাকে রেখে চলে যায়। একটা বাচ্চা হবার পর আমার কাজিনকে কেই বা মেনে নেবে? অবশ্য এটা কেউই জানতো না, আমি আর সে ছাড়া। তাই আমি আর তার বয়ফ্রেন্ড বলেছিলাম বাচ্চাটা রাস্তায় ফেলে দিতে। কেউ জানতেই পারবে না এ বিষয়ে। বাচ্চার নামও তারা ঠিক করে রেখেছিল। বাচ্চাটা অনেক সুন্দর হয়। 4 মাস আগেই সে হয়েছে। এখন সে মৃত। রাস্তায় ফেলে দিয়েছিলাম আমরা, কিন্তু সব ঠিকই ছিল। কেবল ওই ছেলেটা আমার কাজিনকে আর মেনে নেয়নি, ফেলে রেখে তার হাত ছেড়ে চলে যায়। তুমি যদি এমন করো। আরে কি বলে এগুলো মিম? আমি কি ওনার মতো নাকি? এখন বেকার আছি, বাসায় কাউকে বিষয়টা জানাতে চাই না বলে অ্যাবর্শন করে নিচ্ছি। এমন করো না, বাচ্চাটা এখন ফেলে দাও, পরে দেখবা সব ঠিক হয়ে যাবে। আমি কান পেতে ওদের কথা শুনি। এখন কিছুটা হলেও বুঝতে পেরেছো তোমার মা বাবা আসলে কে। আমি তোমার মা বাবাকে চিনি না, তবে জানি। শফিক সাহেব থামলেন। পুরো বোতলটা শেষ করে বাইরে কাঁচের বোতলটা ছুঁড়ে মারলেন। উনি যা হাতে নিচ্ছে তা ছুঁড়ে ফেলে দিয়ে বেশ আরামেই হাসছে। নিলয় লোকটার প্রতি আরো অবাক হচ্ছে। আমি কেবিনের মধ্যে প্রবেশ করি। আমাকে দেখে ওরা অবাক হয়ে তাকায়। আমি হাত জোড় করে বলি, কিছু মনে না করলে আমি আপনাদের বাচ্চাটা নিতে পারি, মানে আমাকে দিয়ে দিন। বাইরে ফেলে না দিয়ে ওই বাচ্চাটাকে আমাকে দিন, আমি তাকে আমার কাছে রেখে দিব। ওনারা আমার কথা শুনে একটু যেন খুশিও হয়। সরাসরি কোনো কথা না বলেই ছেলেটা বলে, যাক বাবা, তাহলে বাঁচলাম। অবশেষে পুরোপুরি ভাবে ঝামেলাটা মিটলো। অবশ্যই নিয়ে যান মেয়েটাকে। আর আজকের পর না আমরা আপনাকে চিনি না, আপনি আমাদের চিনবেন। সেদিন রাতে বাচ্চাটাকে কোলে নিয়ে আমি তোমার ম্যামের কাছে আসি। ও প্রেগনেন্ট থাকায় যখন জ্ঞান ফেরে তখন ভাবে যে ওই বাচ্চাটা ওর। তোমার ম্যাম কখনো জানে না নেয়া আসলেই আমাদের সন্তান না।
তোমার ম্যাম এখনো জানে না নেহা আসলে আমাদের সন্তান না, এমনকি নেহাও এটা জানে না। আর এসব কিছু আমি আর আমার লেখা ডায়েরি এবং এখন তুমি জানো। আমি জানি নিলয়, তোমার কোনো ইমোশনাল নেই, মাস্তানদের ইমোশনাল থাকতে নেই। ইমোশনাল অনুভূতি রকস্টারদের মনে থাকলে সে কখনো রকস্টার হতে পারে না নিলয়। শফিক সাহেব কাঁদছেন। নিলয় ঠিক কি বলবে বুঝে উঠতে পারছে না। প্রতিটা মানুষের ভিতরে মন থাকে, এটা শফিক সাহেব নিজেই তা বলেছেন। তাহলে মন থাকলে কি মানুষের ইমোশন থাকে না, নাকি আসে না? হিজড়া হলেও সেই মা মারা যাওয়ার পর আমি কাঁদিনি, আর কখনো কাঁদিনি। তাহলে কি আমি কাঁদতে জানি না? কেমন যেন অস্বস্তি লাগছে নিলয়ের। ঘরটা আর তার ভালো লাগছে না। শফিক সাহেব আবার বলেন, মানুষ দুইটা বিষয় দুর্বল প্রকাশ করে। ভাবছো ভালোবাসা হয় যাকে, সেটাই মানুষের দুর্বলতা? না নিলয়, সেসব মানুষের দুইটা কারণে তার নিজের নিজের দুর্বলতা প্রকাশ করে। একটা হলো ভাগ্য আর একটা হলো পরিস্থিতি। ভাগ্যের আবার একটা গেম আছে, মাইন্ড গেমও বলতে পারো। ভাগ্য আমার সাথে মাইন্ড গেম খেলেছে, যার কারণে তুমি আজ রক স্টার। এখন তোমার মনে কয়েকটা প্রশ্ন ঘুরঘুর করছে, আমার মা বাবাকে কি পাবো? শফিক সাহেব কেন আমাকে আজ এত কথা বলছে? শোনো নিলয়, কখনো মানুষকে চিনতে যাবে না। মানুষকে চিনতে গেলেই হয় তুমি কষ্ট পাবে, আর না হয় তুমি ধ্বংস হবে। এখন হাসি পাচ্ছে যে মানুষ না চিনে কি করে জীবন চলবে। আসলে সত্যি কথা হলো, মানুষকে কখনোই চেনা যায় না। স্বয়ং সৃষ্টিকর্তা ছাড়া মানুষকে কেউ চিনতে পারে না। মানুষ হচ্ছে অনুভূতি, ভালোবাসায়, মায়া, রাগ, অভিমান দিয়ে তৈরি। মানুষের মধ্যে অনেক রকমের প্যাচ থাকে, যেমন ধরো সাজিদ, অর্ক, রাহাত আর সৌরভ। নিলয় বিছানায় চলে আসে। রুমে পরে থাকা রকস্টারের ড্রেস পরে নেয় ও। শফিক সাহেব উচ্চস্বরে হাসতে লাগলেন। নিলয় পায়ের সাথে পিস্তল গুঁজে শফিক সাহেবের দিকে অবাক চোখেই তাকিয়ে আছে। শফিক সাহেব হাসি থামিয়ে বলে, নিলয়, হেরে যাচ্ছ মাইন্ড গেমে। তুমি আজ হাঁটতে বসছো। তোমার দাবার মন্ত্রী আজ ধরা খেয়ে বসে আছে। রিল্যাক্স। জানি তুমি এমনিতে মাথা ঠান্ডা করে চলো, বাট আজ তোমাকে উত্তেজিত লাগছে। তোমাকে এসব কথা কেন বলছি জানো? কারণ আমার মেয়ে এই মানুষ খুন করা দয়া মায়াহীন রক্তখেকো আবির নয়। নিলয় দা রকস্টারকে ভালোবাসে, তাই আজ তোমাকে এত কিছু বললাম। আমার মেয়ের লাগবে না, কেবল এটাই চাওয়া, আমার মেয়েকে কষ্ট দিও না। আজ কয়েকদিন ধরে খালি ওর মুখে আবির নামটাই শুনছি। আচ্ছা আব্বু, আবির কি খেতে পছন্দ করে? ও এমন চুপচাপ থাকে কেন? এই কারণেই ভালো লাগে ছেলেটাকে। আব্বু, আবির তো বোকা কেন? ও তো ওর কাছের লোক। তুমি ওর ব্যাপারে আমাকে কিছু বলো। আমি নেয়ার কথা শুনে অবাক নয়ে হাসি। ওর মুখে কখনো আমি ছেলেদের ব্যাপারে শুনিনি। দেখো নিলয়, তোমাকে সরাসরি বলছি, আমি জানি তোমার জীবন এটা অনিশ্চয়তার মধ্যে আছে, কিন্তু থাকবে না আর। তুমি এসব ছেড়ে দাও আর নেয়াকে বিয়ে করে নাও। তোমরা তো কাজিন নাকি? অনেক হয়েছে রকস্টার মাইন্ড গেম। এখন এসব ছেড়ে দিয়ে নেয়াকে নিয়ে নতুনভাবে পথ চলো। নিলয় অবাক হয়ে তাকায় আশরাফ সাহেবের দিকে। হুট করে আবারও সাজিদের কথা মনে পড়ে গেল। বসা থেকে উঠে দাঁড়ায় নিলয়। দেখুন স্যার, সবকিছু চাইলেই ঠিক করা যায় না। ভাগ্য যেমন পরিস্থিতির কাছে হেরে যায়, তেমনি মানুষ চাইলেও সব ঠিক করে নিতে পারে না। কেন পারে না? মানুষ তো ঝামেলা তৈরি করে, তাহলে কেন পারে না? বোকার মতো কথা বলেন কেন? ঝামেলা হয় মনের খোরাকের উপর ভিত্তি করে, যা পূরণ হয় না বলেই ঝামেলা শুরু। আমি গেলাম। কোনো একটা চেনার মধ্যে অচেনা শত্রু আমাকে ঠিক ভালো হতে দেবে না। তুমি যেতে পারবে না নিলয়। কে আটকাবে আমাকে? বাইরে বের হলেই টের পাবে। নিলয় বুঝে গিয়েছে সাজিদ ওর সাথে মাইন্ড গেম খেলেছে, যেটা নিলয় আশা করেনি। অনেক কিছু বলার আর শেষ করার আজকেই শেষ দিন। নিলয় কোনো কথা বলে না। দরজা খুলতেই দেখে নেহা দাঁড়িয়ে আছে। কোথায় যাচ্ছ এত রাতে? গন্তব্যে, কিংবা না ফেরার দেশে। দেখি পিস্তলটা আমাকে দাও তো। নিলয়ের অনুমতি ছাড়াই নেহা কোমর থেকে নিলয়ের পিস্তলটা নিয়ে নেয়। তারপর কপালে ধরে বলে, যদি আজ বাইরে যাও তাহলে ফিরে এসে দেখবে আমি এখানেই পড়ে আছি লাশ হয়ে। নিলয় চোখটা বন্ধ করে। বুকটা কেমন যেন ছ্যাদ করে ওঠে ওর। মনে মনে বলে, রকস্টারের কোনো অনুভূতি নেই, আমি যাবই। কিন্তু কেন যেন ওর পা ঠিকভাবে আগাতে পারছে না। অনেক চেষ্টা করেও নিলয় এগিয়ে যেতে পারছে না। তবে কি সে ইমোশনে আটকে পড়েছে? কিন্তু কিসের ইমোশন?
চাইলেই চলে যেতে পারে, কিন্তু কেন সে থেমে আছে? নেহা কপালে পিস্তল ঠেকিয়ে বলে, আমি জানি আমি ওনাদের আপন সন্তান না। বাবার লেখা ডায়েরিটা আমি রোজ পড়ি, সেখানে লেখা থাকে আমার প্রতি তোমার শরীফ সাহেবকে কতটা ভালোবাসা। সত্যি তিনি আমাকে অনেক ভালোবাসে, তিনি তোমাকেও ভালোবাসে। ভালোবাসা কি সবকিছুর ঊর্ধ্বে নয়? যেটা আসে সেটাকে মূল্য দিতে হয় নিলয়, ফেলে দিলে তো সবই শেষ। নেহা আর কিছু বলে না, সোজা নিজের রুমের দিকে চলে যায়। নিলয় এখন চাইলেই বাইরে যেতে পারে, কিন্তু সে ঘুরে বিছানায় এসে বসে পড়ে। শফিক সাহেব জোরে হেসে দেয়। নিলয় বিরক্ত হয়ে বলে, প্লিজ, অনেক হয়েছে। আমি রক স্টার হয়ে থাকতে চাই। আমাকে দেখে হাসি পাচ্ছে, তাই না? বলেছিলাম না তুমি যেতে পারবে না? ধরে তো পড়েই গেলে ইমোশনের কাছে। থাকো, রেস্ট নাও, গেলাম। শফিক সাহেব চলে গেলেন। নিলয় একটা সিগারেট জ্বালায়। বাইরের দিকে তাকিয়ে আছে সে, জানালার পাশে দাঁড়িয়ে। ফোনটা হঠাৎই বেজে উঠল। নিলয় তাকিয়ে দেখে সাজিদের ফোন। তুই ঠিক আছিস তো? পুলিশেরা এভাবে অ্যাটাক করে দেবে বুঝিনি। তোর কি গুলি লেগেছে? নিলয় অবাক হয়। নিলয়ের গুলি লেগেছে এটা তো সাজিদ জানে না। তবে কি নিশি তাকে বলেছে যে সে গুলি চালিয়েছিল, কিন্তু কার লেগেছে সে জানে না? তাই কি সাজিদ জানতে চাইছে গুলি কোথায় লেগেছে? সাজিদ এমনটা করবে নিলয় কখনো ভাবেনি। নিলয় ফোন কেটে দেয়। নিশিকে কল করবে তার আগেই নিশি কল করেছে। আবির, তুমি ঠিক আছো? তোমার আশেপাশে কি কেউ ছিল? কাউকে দেখেছো মাস্ক পরা পিস্তল হাতে? বলো না কেন কিছু। নিলয় হাসে। নিশি সাজিদের লোক, এতে কোনো সন্দেহ নেই। তবে এটাও সত্য, নিশি নিলয়কে ভালোবাসে। কিন্তু নিশি জানে না আসলে সাজিদের বন্ধু নিলয় আর আবিরই হচ্ছে নিলয়। কিন্তু কেন সে সাজিদের সাথে আছে? কেনই বা নিলয়কে মারতে চায়? কাল নিশির সাথে দেখা করে অনেক কিছু জানতে হবে। কাল দেখা করতে পারবে? ভার্সিটিতে চলে এসো। আচ্ছা। সকালে ভার্সিটিতে আসে নিলয়। সবাই নিলয়ের দিকে অবাক চোখে তাকিয়ে আছে। আগের মতো করে সে আসছে না। টাইট সাদা টি শার্টের সাথে কালো জিন্সটা হাঁটুর দিকে ছেঁড়া স্টাইল, চুলগুলো বড় লেভেলের স্পাইক করা, দাড়িগুলো মার্জিত, চোখে স্টুডেন্ট চশমা। বেশ পরিপাটি হয়ে সে ভার্সিটিতে এসেছে। ওই দেখ, ছেলেটা কে রে? নতুন মনে হচ্ছে। নেহাকে দেখে আফরিন কথাটা বলল। নেহাও গেটের দিকে তাকিয়ে দেখে। আফরিনের মাথায় গাঁটটা দিতে যাবে, তখনই নাইমা বলে, ইস, ছেলেটাকে মনে হচ্ছে চিনি। কি হট রে। নেহা আর দেরি করে না, বেশ জোরেই আফরিনের মাথায় জোরে গাঁটটা দেয় ও। তারপর রাগি রাগি মুখে বলে, শয়তানের দল, ভালো করে দেখ ছেলেটা কে। আবিরও চোখের কি মাথা খেয়ে ক্ষুধা কমিয়েছিস? কি? ও আবির? হায় আল্লাহ, এত সুন্দর কেন ও? ইস, কেন যে আগে ওর সাথে এমন করলাম। যদি না করতি তাহলে এখন কি হতো শুনি? একটু চান্স নিতে পারতাম। মেরে না হাত ভেঙে ফেলবো তোর, বুঝেছিস? যাতে ওর দিকে হাত না বাড়াতে পারিস। মানে কি? হাত বাড়ালে তোর কি? ওই শোন, তোদের বাড়িতে থাকে তাই বলে কি তোর বাপের জামাই নাকি? আর হইলে হবে, আমরা কেড়ে নেব, বুঝেছিস? দাঁড়া, তোদের দেখাচ্ছি কেড়ে নেওয়া কাকে বলে। নেহা বসা থেকে উঠে নিলয়ের দিকে এগিয়ে যায়। সোজা নিলয়ের সামনে গিয়ে দাঁড়িয়ে হাত বাড়িয়ে হ্যান্ডশেক করতে যাবে, তখনই নিশি এসে হাত টেনে ধরতেই নিলয়ের বাম হাতের কবজির সাথে নিশি ধাক্কা খায়। নিলয় উফ বলে একটু লাফিয়ে ওঠে। তাড়াতাড়ি নিজেকে সামলে নেয় ও, কারণ রাতে নিশির দেওয়া পিস্তলের গুলিটা তার হজম করতে হয়েছে। হাত হজম করেছে। ধাক্কা লাগাতে যেন ব্যথার অস্তিত্ব জানান দিল। নিশি বলে, আবির, এতক্ষণ লাগে আসতে? তোমার জন্য কতক্ষণ ধরে বসে আছি। তুমি না একটা পচা, তোমার জন্য চিন্তাই ছিলাম। নিলয়কে টেনে নিয়ে চলে যায় নিশি। নেহা হাত বাড়িয়ে হাওয়ার মতো তাকিয়ে থাকে ওদের চলে যাওয়ার দিকে। বান্ধবীগুলো এসে নেহাকে ঘিরে উচ্চ স্বরে হাসতে থাকে। নেহা বিরক্তি নিয়ে সোজা বাড়ির দিকে চলে যায়। নিশি নিলয়ের হাত ধরে টানতে টানতে রঙ্গন ফুল গাছের নিচে নিয়ে চলে আসে। কোথা থেকে মিন্নু ছুটে আসে, নিলয়কে দেখেই জড়িয়ে ধরে। নিশির দিকে নিলয় তাকিয়ে বলে, তুমি আগে যাও, আমি ওর সাথে একটু কথা বলে আসছি। আচ্ছা আসো, তোমার জন্য একটা জিনিস নিয়ে আসছি, সে অবধি তুমি ওর সাথে কথা বলো। নিশি চলে যেতেই মিন্নু বলে, ভাইজান, আপনি কই আইছিলেন? ওরা আমার আপারে আজকে রাইতে তুইল্লা নিয়ে যাবে কইছে। কেন? আমরা যদি কেস না তুইল্লা নেই, আমাগো আর আফাগো অনেক মারবে। আফারে আবার নাকি কি সব করবে বলছে। আফারে আমি দেখা ভয় পাইছি। ওরা আফারে অনেক বাজে কথা কইতাছিল।
তয় আফা খালি হাইসা বলেছিল, এখন আমি ভয় পাই না, আমার সাথে নিলয় আছে। ভাইজান নিলয় কেডা? আফা তার কথা ওনাদেরকে কেন কইছিল? কেস তুলবার লইগা ওরা সময় দিছে, আপনারে ওরা খুঁজতেছিল। কইছে আবির কেডা, ও কেন আমাগো নামে কেস দিব? ভাইজান আপনি পালান, ওরা আইসে আপনারে মাইরা ফেলবো। দূর পাগল, ওরা আমাকে কিছুই করতে পারবে না। নিলয় আমার বন্ধু তো, ওরা আসলে নিলয়কে ডাকবো, তখন দেখিস ওরা সবাই কাঁদতে কাঁদতে মাপ চাইবে। তোর আপা কেমন আছে? আপনি দেখা আসার পর আপা ভালো হইয়া গেছে, আমাগো লগে অনেক কথা কয়, আগে চুপ কইরা শুইয়া থাকতো। মিন্নুকে সাথে নিয়ে নিশির দিকে এগিয়ে যায় নিলয়। নিশি সেই রঙ্গন ফুল গাছের নিচে বসে আছে। নিলয় অনেক কিছুই ভাবছে, কিন্তু ওর ভাবনাটা বেশি দূর যায় না। মিন্নুর হুট করে কথা বলা যেন নিলয়কে আবার ভাবনায় ফেলে দেয়। মিন্নু বলে, ভাইজান একখান কথা মাথায় আইতাছে না। কি? কইতাছি ভাবি কারে ডাহুম, নিশিকে নাকি নেহাকে? আমার কিন্তু নেহাকেই বেশি ভালো লাগে। বয়সের বড় হইলেও ওর সাথে একখান চান্সে ডান্স করতাম। আর নিশিকে দেখলে মনে হয় হেতি জিলাপির মতো প্যাস নিয়ে থাকে, শেয়ালের মতো চালাক চালাক দৃষ্টি ওর। তুমি কার লগে লাইন মারো, সত্যি করে কও, নাকি দুইটাকেই বিয়া করবা? নিলয়ের কথা শুনে হাসবে নাকি গম্ভীর হবে সেটা ভাবার আগেই মিন্নু নিলয়ের হাত ছেড়ে পালিয়ে যায়। নিলয় সত্যিই হেসে দেয়। কি হচ্ছে সে নিজেই বুঝতে পারছে না, তার উপর সবকিছু গুলিয়ে যাচ্ছে। এই নাও, এটা তোমার জন্য। নিলয় নিশির দিকে তাকায়। নিশি নিলয়ের দিকে একটি গোলাপ এগিয়ে দিয়ে দাঁড়িয়ে আছে। নিলয় মুচকি হেসে ফুলটা হাতে নিয়ে বলে, ফুল কেন? জানি না কেন, কিন্তু কেন জানি তোমার প্রতি আগ্রহটা বেড়ে চলেছে। নিলয়ের কথা শুনে বুঝেছিলাম। নিলয়ের কথা মানে? ও, তোমাকে তো বলা হয়নি, কাল রাতে নিলয়ের সাথে আমার দেখা হয়েছিল, ওকে ধরতেই আমি গিয়েছিলাম। মানে কি? আমি কিছুই বুঝতে পারছি না। ওই ভয়ঙ্কর লোকটার সামনে তুমি গিয়েছিলে? নিশি কিছু বলতে যেও থেমে যায়। সামনের দিকে তাকিয়ে থেকে কিছু একটা ভাবছেও। ঘুরে নিলয়ের দিকে তাকিয়ে থাকে কিছুক্ষণ। নিলয়ের গুলির আগা হাতের দিকে আরো সরে আসে নিশি। নিলয়ের কাঁধে মাথা রাখতে যাবে, তখনই নিলয় সরে যায়। কারণ নিলয় ব্যথা পাবে, আর ব্যথা পেলে নিশি সব বুঝে যাবে। নিশি মুচকি হাসে, তারপর বলে, আবির, তোমাকে অনেক বিশ্বাস করি। আমিও তো করি। এখন বলো, নিলয়ের সাথে দেখা কি করে হলো? যতদূর জানি ওকে যারা দেখে তারা আর বেঁচে থাকে না, মানে প্রমাণ সে কোনোভাবেই রাখে না। তাহলে কিভাবে তুমি বেঁচে আছো? ধুর গাধা, ওকে তো আমি দেখিনি। একটু ঠিক করে গুছিয়ে বলবে কি হয়েছিল? নিশি বসা থেকে উঠে দাঁড়ায়। কয়েকবার পায়চারি করতে করতে ভাবে, আচ্ছা, আবিরকে কি সবকিছু বলা ঠিক হবে? আরে ধুর, বললে কি হবে, ও তো সব জানে আমি কে। কাউকে তো সে বলেনি এতদিন, আর ছেলেটা তো খারাপ না, বলেই দিই। নিশি নিলয়ের পাশে এসে বসে, হাতের উপর হাত রেখে বলে, আসলে আবির, কাল রাতে নিলয় একটা মিশনে যাই। মিশন? মানে তুমি কি করে জানো? আগে শোনো তো, সব বলছি, পাগল একটা। নিলয় হলো রকস্টার দ্য কিং। ওর মিশনের ব্যাপারে কেবল ওর কাছে লোকই জানে, আমি কি করে জানবো? তার মানে বলতে চাইছো তোমাকে মিশন জানানো হয়েছিল? ব্যাপারটা সেই রকম। ওর বন্ধু সাজেদ আমাকে জানাই। সাজিদ? তোমার সাথে সাজিদের কি সম্পর্ক? কেন তোমাকে জানিয়েছিল? কি হয় তোমার? নিলয় ইচ্ছে করেই সাজিদের কথা একটু উত্তেজিত হয়েই বলল, যেন নিশি ভাবে সাজিদকে সে নিশির আশেপাশে থাকাটা সহ্যই করতে পারছে না। এদিকে নিশি আবিরের এমন উদ্গ্রীব দেখে অবাক হয়। মনে মনে একটু খুশি হলেও চিন্তায় পড়ে নিশি। নিশি ঝটপট উত্তর দেয়, আসলে আবির, তোমাকে আজ সবটাই বলবো। আমি আসলে শহরের বড় সিআইডি টিমের সিনিয়র অফিসার। অবশ্য অফিসার হয়েছে সাজিদের জন্য। ও আমাকে ভালোবাসে, আর যার জন্য ওর ভালোবাসাকে ব্যবহার করে আমি এত দূরে এসেছি। ওর থেকে প্রথমেই নিলয়ের ব্যাপারে জানি। ও নিলয়ের বন্ধু, বাস এতটুকুই জানি। নিলয়কে আমি কখনো দেখিনি। সে দেখতে কেমন সেটাও জানি না, কোথায় থাকে সেটাও জানি না। ওর কথাতেই কয়েকদিন আগে ওর একটা মিশনে ক্যামেরা লাগিয়েছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত সেটা আমি মিস করি। কাল সন্ধ্যায় সাজেদের একটা মেসেজ আসে আমার ফোনে। লেখা ছিল, আমি নিলয়ের সাথে আছি। যদি ওকে ধরতে চাও আর দেশের নাম করা অফিসার হতে চাও, তো লোকেশন ট্যাগ করে চলে আসো। আমরা সেটা ট্রাই করি। রাকিবের বাংলোর নিলয়কে পাওয়া যায়। আমরা সব পুলিশ নিয়ে সেখানে অবস্থান করি। কেবল অপেক্ষায় ছিলাম সাজেদের ইশারার। সে বেরিয়েই আমাদের জানায়, আর আমরা তখনই পজিশন মতো সেখানে চলে যাই।
কিন্তু বুঝি নাই নিলয়কে সহজ ভেবে আমরা কতটুকু ফুল করেছি। আর এটাও বুঝি নেই সাজিদ এক ঢিলে 2 পাখি মারতে চেয়েছিল। ও বুঝে গিয়েছিল আমি তার ভালোবাসা ব্যবহার করেছি। আর সে মাস্তান আর আমি প্রশাসনিক লোক। একসময় ওর উপরেও আমি প্রশাসনের ক্ষমতা প্রয়োগ করি। তাই হয়তো সে চেয়েছিল নিলয় যেন আমাকে মেরে ফেলে। আবার নিলয় যদি না মারতে পারে আমাকে আর আমি তাকে ধরে ফেললাম, তাহলে ওর রাস্তাটা ক্লিয়ার হয়ে গেল। মানেটা হলো ও আমাকে দিয়ে নিলয়কে মারতে চায়, আবার নিলয়কে দিয়ে আমাকে মারতে চায়। অবশ্যই এখানে নিলয়কে সে বেশি করে সরাতে চায়, কারণ নিলয় ওকে মেয়র থেকে সরে আসতে বলেছে। আর সাজেদ ভালো করেই জানে নিলয়ের যেটা চাই সেটা সে নিয়েই ছাড়ে, যা বলবে সেটাও করেই ছাড়বে, হোক সে নিলয়ের কাছের লোক কিংবা দূরের। এ ভয়ে সাজেদ আমাকে সেদিন কল দিয়ে বলে নিলয়কে ধরার ব্যাপারে। কিন্তু সত্যি আমি বুঝিনি নিলয় জেনে যাবে আমরাও ওর উপর নজর রেখেছি। ও ঠিক আমাদের পরিবারের উপর লোক লাগিয়ে দিয়েছিল। সে চাইলে আমাদের ওখানেই মারতে পারত। সাজেদ এটাই চেয়েছিল। আমি মরি না হয় নিলয়, তারপরও ওর রাস্তা কেউ থাকবে না। কিন্তু নিলয় আমাকে মারেনি, আমিও ওকে মারতে চাইনি, কিন্তু ভয় পেয়ে গুলি করে ফেলেছি আমি অন্ধকারে। ঠিক জানি না গুলিটা কার লেগেছিল, কেবল ও করে শব্দ শুনেছিলাম আর সে পালিয়ে গেল। আমি শিওর নিলয় পালানোর মতো কেউ না, কিন্তু বুঝতে পারছি না কেন সে আমাদের না মেরে সেখান থেকে চলে যায়। আমার ছোড়া গুলিটা কার লাগে, ওর লোকের নাকি ওর? সে এই শহরেই আছে, আমাকে তো যে কোনো সময় মারতে পারে, কিন্তু সেটাও সে করছে না। নিশির কথা শুনে নিলয় নিজেই অবাক হয়। কি বলবে ও বুঝে উঠতে পারছে না। সাজিদের কথা মনে পড়ে যায় ওর, কেমন যেন রাগে মুখের রং পাল্টাতে থাকে। সাজিদ সবাইকে ব্যবহার করছে। যতটুকু সবকিছু সহজ ভাবা হচ্ছিল, বিষয়টা জটিলের দিকে যাচ্ছে। সাজিদকে সরানো কঠিন, আবার নিলয়ের কাছে সহজও। এতক্ষণে সব পরিষ্কার। সাজিদ মেয়র থেকে সরতে চায় না, আবার এখন শফিক সাহেবও বলেছে মেয়র হতে চায় না। কিন্তু সাজিদ বেইমানি করেছে। সাজিদ যদি সহজভাবে বুঝিয়ে বলতো তাহলে তো ঠিক ছিল, কিন্তু সে সেটা করেনি। সে নিলয়কে সুযোগ পেলে মারতে চায়। তাহলে কি সবকিছু আবার অগোছালো হয়ে যাচ্ছে? নিশির দিকে তাকিয়ে নিলয় বলে, তোমার তো এখানে কেউ থাকে না, তাহলে তুমি তো নিলয়কে মারতে পারতে। ও তো তোমার পরিবারের কারোর উপরে নজর রাখিনি। তাহলে হ্যাঁ, এটা ঠিক যে আমি এখানে একা থাকি, কিন্তু কাল একটা প্রবলেম হয়েছে আবির। নিলয়কে মারতে যেই আমি অবাক হই, সেখানে শিহাব, সোহেল আর আফিরের লাশ দেখি। ওদেরকে কে মারলো? ওরা কেনই বা ওখানে ছিল? শিহাবের বাবা মোশাররফ আঙ্কেল শান্ত হতে পারছে না। বিষয়টা আসলেই জটিলের দিকে যাচ্ছে। নিলয় হয়তো মেরেছে ওদের, নিলয়ের সাথে শত্রুতা করেছে, তাই আমার ধারণা কিন্তু সেটাই বলে। আর ওর বাবার ব্যাপারটা পরে ভাববে ওরা। এখন তুমি কথাটা না ঘুরিয়ে সত্যি করে বলো, নিলয়কে তো তুমি আগেই মারতে পারতে, কেন করনি? বা ধরতে পারতে, সেটাও তো করনি। আসলে আবির, রাতে আসলে নিলয়ের লোকেরা তোমার উপর নজর রেখেছিল। 1 মিনিট, ওরা কেন আমার উপর নজর রাখবে? আসলেই কি হয়েছিল বলো আমাকে। ওকে ধরতেই গিয়েছিলাম, কিন্তু নিলয় আমাকে বলে তোমার উপরে ওর লোক অস্ত্র নিয়ে নজর রাখছে। তো আমার উপর রাখলেই বা কি? গাধা তুমি, তোমাকে আমি ভালোবাসি, তাই তোমার কিছু যেন না হয় এই কারণে আমি নিলয়কে ছেড়ে দিয়েছি। আহারে, তুমি ছেড়েছো নাকি ও তোমাকে ছেড়েছে? ও তো কাউকে ছেড়ে দেয় না, সে সবকিছু শেষ দেখে ছাড়ে। ওই, তুমি এত জানো কি করে শুনি? না মানে তোমার থেকে শুনে ওর প্রতি ধারণা হইলো একটু আর কি। এখন থাকো, আমি গেলাম। ওই, আমাকে তুমি ভালোবাসো না? আমি কিন্তু সাজিদের থেকেও খারাপ। নিলয় আর দাঁড়ায় না, রহস্যময় এক হাসি দিয়ে সে সেখান থেকে চলে যায়। নিশি কেবল ওর চলে যাওয়ার দিকে তাকিয়ে আছে। ক্যাম্পাস থেকে বের হতেই কয়েকটা গাড়ি আবিরের সামনে আসে। আবির দাঁড়িয়ে যায়। গাড়ি থেকে কয়েকজন লোক নিলয়ের দিকে এগিয়ে এসে বলে, তুমি কি আবির? নিলয় কিছুটা ভ্রু কুঁচকে তাকায়। আবির নাম ধরে যেহেতু ডেকেছে, সেহেতু ওরা আবিরকে চেনে না। আবির মাথা নাড়িয়ে হ্যাঁ বলে। ওদের মধ্যে একজন ছেলে বলে, স্যার, তোমাকে ডেকেছে, চলো। নিলয় কালো একটি গাড়ির সামনে এসে দাঁড়ায়। 4 জন লোক ভিতরে বসে আছে। নিলয় এসে দাঁড়াতেই একজন লোক বলে, দেখতে তো হাবা গোবা মনে হয়। শিয়াব, সুয়েল আর আরিফ তোমার বন্ধু হয়? নিলয় সবার দিকে তাকায়, ভালো করে দেখে ওদেরকে, আবারও মাথা নাড়িয়ে হ্যাঁ বলেও। আমি শিয়াবের বাবা মোশাররফ। নিশি থেকে শুনেছি ও লাস্ট তোমার সাথেই দেখা করতে বের হয়। তুমি ওকে শেষবার কোথায় দেখেছিলে? ও হ্যাঁ আঙ্কেল, শিহাবের সাথে তো রাস্তায় দেখা হয়েছিল। ও বলছিল রাকিব না কে যেন এক ভাইয়ের সাথে দেখা করতে যাবে। আমার পড়ার চাপ থাকায় আমি যেতে পারিনি। ওর সাথে সোহেল আর আরিফ যায়। কিন্তু কেন আঙ্কেল? আচ্ছা ঠিক আছে,
তোমার সাথে পরে কথা বলে নিব। তুমি কি মিন্নুর বোনকে চিনো? রেনু? জি চিনি। এই যে হাসান বসে আছে আমার পাশে, ওর ছেলে আর বন্ধুরা মিলে মেয়েটার সাথে একটু মজা করেছে। তুমি নাকি বাদী হয়ে কেস করে এসেছো। তুমি শিয়াবের বন্ধু বলে ভালোভাবে বলছি, কেসটা তুলে নাও, না হলে ভালো হবে না তোমার জন্য। ভাই এটা কোনো ব্যাপার না, আগে আমাদের ছেলেদের খুঁজে বের করতে হবে। চলো সাজিদের কাছে যাই, দেখি সে কি করতে পারে। আমার সোহেলের যদি কিছু হয় পুরো শহর জ্বালিয়ে দেব। ঠিক আছে, চলো যাই। ওরা গাড়ি নিয়ে চলে যায়। নিলয় মুচকি হাসলো। মাইন্ড গেমের দাবার গুটি এবার ঠিক মতো জায়গায় বসেছে। মাইন্ড গেম তো এবার শুরু সাজিদের সাথে। নিলয় পকেটে হাত গুজে বাড়ির দিকে ফিরবে, ঠিক সে সময় মিন্নু এসে হাজির। মিন্নুর দিকে হাসি হাসি মুখে তাকাতে মিন্নু বলে, ভাইজান, আপনারে কইছিলাম কেসটা তুইলা নিতে। ওরা অনেক খারাপ লোক, আপনারে অনেক মারবে। দূর পাগল, ওদের থেকে আমি অনেক খারাপ। ওরা মারলে আমি কি বসে থাকবো নাকি? আপনারে দেখা তো মনে হয় না জীবনে মারামারি করছেন। আপনি ওদের কি করবেন? আপনাকে তো দেখলেই মনে হয় মেয়েদের লগে খালি টাঙ্কি মারতে আইছেন। তুই মাইর খাবি? ওই সকাল থেকে কিছু খাইছিস? না ভাইজান, কে রান্না করব? তাহলে চল, কিছু খাবি? কোথায় নিয়ে যাবা? নেহা ভাবিদের বাড়িতে নাকি? নেহা ভাবি কিন্তু অনেক ভালা। আমি যেদিন প্রথম ওইখানে বাদাম বিক্রি করতে আসি, অনেক ছেলেরা আমারে টাকা না দিয়া বাদাম খাইতো, আমারে আবার মারতো। নেহা ভাবি ওদের সবাইকে বকেছিল, আমাকে বিক্রি করতে সাহায্য করেছিল। বুঝছি, চল। তুমি কিন্তু কেসটা তুইলা নিও, ওরা তোমারে সত্যি অনেক মারবে। তুমি অনেক ভালো, আপনাকে তুমি কইয়া বইলা ফেলছি। এটাই ঠিক আছে। আর শোন, তুই খেয়ে বাসায় যাবি, আমি থানায় যাব। কেন, ওদেরকে এখনো ধরেনি? মিন্নু আর নীলু রেস্টুরেন্টের দিকে যাচ্ছে। ওদের পেছনে আরো একজন আসছে। মিন্নু আর চোখে ঘুরে তাকিয়ে দেখে নেহা আসছে। নেহা ইশারায় নীলকে কিছু বলতে মানা করে। নিলয় মিন্নুকে নিয়ে বসতেই নেহা ওর পাশে এসে বসে। নেহাকে দেখে নিলয় অবাক হয়। নেহা বলে, নিলয়, তোমাকে কিছু কথা বলার আছে। হুম। আমি তোমাকে অনেক আগে থেকেই জানি। মানে? নিলয় অবাক হয়, ভ্রু কুঁচকে তাকায় নেহার দিকে। মিন্নু অবাক হয়, কারণ আবিরকে নিলয় বলে ডাকছে নেহা। মিন্নু একবার নিলয়ের দিকে তাকায়, আরেকবার নেহার দিকে তাকায়। নেহা খাবার অর্ডার দিয়ে বলে, বাবার ডায়েরিতে তোমার ব্যাপারে পড়েছি। আমি কে, তুমি কে, সবই বাবার ডায়েরিতে লেখা আছে। তুমি যে নিলয় তা প্রথম থেকেই জানতাম। অবাক হচ্ছ? মানে তুমি প্রথম থেকে জেনেও আমার সাথে এমন করতে? করতাম। দেখতাম তুমি মানুষটা আসলে কেমন। তোমাকে প্রথম যেদিন দেখি সেদিন তোমার প্রতি সত্যি বলতে কোনো ভালো লাগাই আসেনি, কিন্তু দিন দিন তোমার প্রতি কেমন যেন একটা অন্যরকম অনুভূতি নিজের মধ্যে খেয়াল করেছি। আরো একটা ব্যাপার আছে যেটা তুমি জানলে অবাক হবে। কি সেটা? খাবার চলে আসে। মিন্নু ভ্রু কুঁচকে একবার ওদের দিকে তাকাচ্ছে, আরেকবার খাবার খাচ্ছে। নেহা খাবারের চামচ হাতে নিয়ে বসে আছে, আর নিলয় হাবার মতো নেহার দিকে তাকিয়ে আছে। নেহা বলে, তোমার মাকে দেখতে চাও? মানে? বাবার ডায়েরিতে আমার আসল মায়ের ঠিকানা আছে। ডায়েরিতে পড়েছি বাবা গোপনে ওনাদের খবর রেখেছিল। আমার বাবাকে তুমি চেনো না, তোমার থেকেও বড় মাইন্ড গেমার। মানুষকে খুব তাড়াতাড়ি বসে আনতে পারে, কিন্তু আমাকে অনেক ভালোবাসে। সত্যি বলছি, যদি আসল মা বাবার কাছে থাকতাম তাহলে কখনো এত ভালোবাসা বা আদর পেতাম না যতই আমার বাবা আমাকে দিয়েছে। তবে উনি যা বলেছে তোমাকে সবই সত্যি। তুমি তো ওনাকে চেনো, কিন্তু উনি কিন্তু ওনার উপরের কেউ থাকুক সেটা চান না। তবে তোমাকে তিনি একটা কথা ঠিকই বলেছে, মাস্তানি ছেড়ে দাও। জানি ছাড়তে গেলে অনেক কঠিন কিছু সম্মুখীন তোমার হতে হবে, তবে আমি তোমার পাশে আছি। নিলয় কি বলবে খুঁজে পাচ্ছে না। শফিক সাহেবের মুখটা মনে পড়ে যায়। না, তিনি এরকম লোক হতে পারেন না। আমার দেখা একজন ভালো লোক তিনি। যদিও আমাকে তার কাজে ব্যবহার করার জন্য আমাকে রকস্টার বানিয়েছে, কিন্তু এ অবধি ওনার তেমন কোনো কাজে আমাকে ডাকেননি। আবার নেহাও তো শফিক সাহেবকে ভালো করে চেনে। কে ঠিক? নেহা নাকি শফিক সাহেব? আবারও রহস্যটা বড় হয়ে যাচ্ছে। এক এক করে সবকিছু আমাকে শেষ করতে হবে ঠান্ডা মাথায়। মনে রাখতে হবে, রকস্টার জগতে কখনো কেউ কারো কাছের হতে পারে না, কারণ বড় অবস্থানে সবাই যেতে চায়। আর রকস্টার মানে সবকিছুই তো তার কাছে বন্দি। এখানে কেউ কারো আপন হয় না। নিলয় খাবারের দিকে তাকিয়ে কথাগুলো ভাবছে। নেহা ওর হাতে হাত রাখে। নিলয় ঘুরে তাকায় নেহার দিকে। নেহার দৃষ্টি অন্যদিনের থেকে আজ অনেক বেশি আলাদা লাগছে।
কেমন যেন ওর দৃষ্টি বলছে ভরসা করাই যায়। নিলয় কিছু বলতে যাবে তার আগে নেহা বলে, কখনো মেয়ে রকস্টার দেখেছো? মানে? তুমি রকস্টার হলে আমিও তোমার সাথে থেকে রকস্টার হব। রকস্টারের এই মাইন্ড গেম খেলাতে যদি মরে যাই তবে একসাথেই না হয় মরবো, আর যদি বাঁচি তবে দুজন সব শত্রুকে একসাথে শেষ করে না হয় বাঁচবো। নিলয় আরো কিছু সময় ভাবতে থাকে নেহাকে নিয়ে। মিন্নুর দিকে তাকিয়ে বলে, তুই বাসায় চলে যা, এই নে টাকা, খাবার কিনে নিয়ে যাস তোর আপার জন্য। নেহা আমাকে তোমার আসল মায়ের কাছে নিয়ে যাবে। অনেক কিছু বোঝাপড়া আছে আমার, আজ রাতে হয়তো অনেক কিছুই ঘটতে পারে। মাইন্ড গেম শেষ করতে হবে। চলো। নেহা আর নিলয় রেস্টুরেন্ট থেকে বের হয়। রেস্টুরেন্টের বাইরে আসতেই নেহা বলে, দাঁড়াও, ড্রাইভারকে ফোন করি, গাড়ি নিয়ে আসো। কোনো দরকার নেই, 2 মিনিটে গাড়ি চলে আসবে। নিলয় পকেট থেকে ফোন হাতে নিয়ে কাকে যেন ফোন করে। ঠিক তার 2 মিনিট বাদেই একটা ছেলে বাইক নিয়ে হাজির। নিলয়ের সামনে এসে দাঁড়িয়ে বলে, ভাইয়া বাইক। তুমি শাওন না? নেহা অবাক হয়ে তাকায় শাওনের দিকে। নেহা জানতই না শাওন নিলয়ের লোক। শাওন মুচকি হাসে, কোনো কথা না বলে সে চলে যায়। নিলয় নেহাকে নিয়ে বাইক স্টার্ট দেয়। ঢাকা থেকে অনেক দূর নিলয়ের পরিচিত জায়গা, সেই ছোট্ট বিল যার সব দিক পানিতে ভরে আছে। বিলের এক পাশে সারি ধরে সাদা রাজহাঁসের দল প্যাক প্যাক করে ডেকে চলেছে। তার কিছুটা দূরে কাঁদা খোঁচা পাখির দল পানিতে মুখ ডুবিয়ে কাঁদা তুলতে ব্যস্ত। এক প্রান্তে ছোট উঁচু ঢিবি, সেই ঢিবিতে কলার বাগান। শরতের প্রকৃতিতে ছোট জায়গাতে কাশফুলের সমারোহ যেন মন কেড়ে নেয়। কলা বাগানের পাশে বকের দলেরা উঠছে বসছে। নিলয় বাইক থেকে নামে। নেহা নিলয়ের দিকে বড় বড় চোখে তাকায়। কি ব্যাপার, তুমি এখানে কেন নামলে? ঢাকা শহরের বাইরে এটাই আমার প্রিয় জায়গা। তোমার বাবার সাথে অনেকবার এখানে এসেছি, মাঝে মাঝে একাও চলে আসি এখানে। কলা বাগানের বিপরীত পাশে বাঁধের উপরে ছোট ছোট সারিবদ্ধ মেহগনি গাছ। নানান রঙের পাখিরা একদম চিকন ডালে বসে দোল খাচ্ছে। নিলয় বিলের একদম কিনারায় এসে দাঁড়ায়। বিলটা বেশি বড় না আবার ছোটও না। বিলের মাঝখান থেকে মেইন সড়ক চলে গেছে ঢাকার অদূরে। নিলয় পা থেকে কনভার্স খুলে দেয়, পিস্তলটা বাইকের কোরলে রেখে বিলের পানিতে নামে। নেহা বোকার মতো তাকিয়ে আছে নিলয়ের দিকে, মনে মনে বলছে, এই ছেলে কি আসলে রকস্টার? রকস্টারেরা কি এমন বাচ্চাদের মতো আচরণ করে? রকস্টার তো ভয়ঙ্কর হয় না? ছেলেটা ভয়ঙ্করই আছে, তবে তার জায়গা মাফিক, তবে রোমান্টিকও বটে। তবে ঠিকই আমি শত্রুদের থেকে বাঁচিয়ে রকস্টার দুনিয়া থেকে সরিয়ে আনবই, আমার করে নেব ওকে। নিলয় পানির মধ্যে পায়চারি করছে। নেহা দেখে হাসছে। নেহা চিৎকার করে বলে, আমিও ভিজবো তোমার সাথে। নিলয় কিছুটা সরু চোখে তাকায় ওর দিকে। নিলয়ের ভালো লাগাতে কেউ কখনো ভাগ বসায়নি। অবশ্য নিলয় চাইতো কেউ তার পাশে থাকুক, কিন্তু কে থাকবে তার এই ছন্নছাড়া জীবনে? কিন্তু কেন জানি মনে হচ্ছে সে পেয়েছে তার সেই কাঙ্ক্ষিত সঙ্গী। রকস্টারের জীবনে রঙিন কোনো স্বপ্নের আগমন নিলয় যেন মানতে পারছে না। নেহার থেকে চোখ সরিয়ে বাইকে থাকা অদেখা পিস্তলটার দিকে তাকায়। কেমন যেন বিভীষিকাময় মুহূর্তগুলো আবারও মনে পড়ে ওর। মনে পড়ে রাহাত, অর্ক, সৌরভ, রাকিব, রেনুর সাথে যারা খারাপ করেছিল তাদের কথা। তারা হলো সাজিদ এবং শফিক সাহেব। নিলয় অবাক হয়, শফিক সাহেবের কথা কেন মনে পড়ে গেল ওর? বুকটা ছ্যাদ করে ওঠে। এই ছেলে, কি ভাবছো? এখন আসো, আমার হাত ধরো, দুজনে অল্প পানিতে কিছু সময় হাঁটবো, আসো। নেহার ঝাড়ি শুনে নিলয় থতমত খেয়ে ওর দিকে তাকায়। কখন যে নেহা খালি পায়ে পায়জামা উঁচু করে পানিতে নেমে পড়েছে নিলয় খেয়াল করেনি। নেহার ফর্সা পায়ের অনেকটাই নিলয়ের চোখে এসে পড়ে। এই প্রথম কোনো মেয়ের খুব কাছে এসেছে নিলয়। বুকটা আবারও কেঁপে ওঠে, কেমন যেন ভয় পেতে থাকেও। নেহা নিলয়ের হাত ধরে। নিলয় একদম চুপসে যায়, নিজেই নিজের উপর অবাক হচ্ছে। সে নিজেই মনে মনে বলছে, আমি কি আসলে রকি স্টার? এত ভয় পাচ্ছি কেন? এত নার্ভাস কেন মনে হচ্ছে নিজেকে? নিলয় কিছু বলতে যাবে তার আগে নেহা নিলয় হাত থেকে আরেকটু দূরে সরে যায়। বক আর রং বেরঙের পাখিদের দিকে তাকিয়ে নেহা বলে, আখি পাতে দৃষ্টিগোচর হব, ভেসে যাব বহুদূর, বৃষ্টি বিলাসের সাথে করব জ্যোৎস্না বিলাস, মনের সরোবরে ভাসবো অনেক দূর, তুমি আছো হৃদয় মন্দিরে, আমি স্বপ্ন হব, হর্ণে হব ভালোবাসার সমম্বরে। নিলয় নেহার দিকে হা হয়ে তাকিয়ে আছে।
শক্ত করে ধরে আছে নেহা। নিলয় বোকা বোকা দৃষ্টিতে তাকিয়ে আছে। নেহা এখন চোখ বন্ধ করে কবিতা আবৃত্তি করছে। এরকম মুহূর্ত নিলয়ের কখনো আসেনি। তার বদলে এসেছে রক্তের ছন্দ, দ্বন্দ্বে আটকে থাকা শিহরিত খুনের নেশা। কেমন যেন ব্যাকুল করা মুহূর্ত নিলয় উপভোগ করছে। ফিরফিরে বাতাস, সকালের রোদ্দুর যেন নেহার মুখে এসে পড়েছে। রাজহাঁসের ডাক, কাদা খোঁচাদের কাদার ঘ্রাণ, বাতাসে কলা পাতার উচ্ছ্বাসিত গান, বকেদের উড়ে চলার শব্দ, পাখিদের কলকাকলি, আর সাথে তনয়া তদ্ভৃত নেহার মুখশ্রী। নিলয়কে রকস্টার জগৎ থেকে যেন সব কিছুই বের করে এনেছে। নেহাকে ডাকতে যাবে, তখনই নিলয় খেয়াল করে রাস্তার উপরে কিছুটা দূরে 4 জন ছেলে দাঁড়িয়ে আছে। মুখগুলো অচেনা নিলয়ের। নিলয়ের তাকানো দেখেই তারা সবাই দৌড়ে গাড়িতে যেয়ে বসে। নিলয় অবাক হয়, কেন তারা এভাবে পালাতে গেল? তার মানে কি আমাদের ফলো করছে তারা? কে হতে পারে? ফলোই বা কেন করছে? আমার পিছনে তাহলে কি অনেক আগে থেকে এসেছিল? কারা হবে? সাজিদের লোক, নাকি মোশাররফের লোক, নাকি শফিক সাহেবের লোক? নিলয়ের মাথাটা যেন গরম হতে থাকে। ভিতরে থাকা রকস্টারের সেই শের যেন জেগে উঠতে থাকে। ভয়ঙ্কর সেই রূপ, যেটার শেষ ভালোবাসা নয়, রক্তের স্রোত। নিলয় হাত ছাড়তে যাবে, কিন্তু নেহা হাত ছাড়ছে না। লোকগুলো নিলয়ের এমন আচরণে বেশ ভালো করেই খেয়াল করে গাড়ি চালিয়ে চলে যায়। নিলয়ের সন্দেহটাই ঠিক, তাদেরকে ফলো করছিল তারা। কিন্তু কেন? নেহা আছে তাই, নাকি আমাকে মারতে চায়? দেখো না নিলয়, পাখিদের দিকে তাকিয়ে। ওই যে উঁচু ডালে 2টো পাখি বসে আছে একসাথে, ওরা কারা জানো? কারা? আমি আর তুমি। দেখো না, ওদের থাকার জায়গা কিন্তু ঠিকভাবে নেই, তবুও তারা একসাথে বসে কতটা আপন মনের সামনে তাকিয়ে আছে। জানো মেয়েটা ছেলেটাকে কি বলছে? কি বলছে? বলছে তোমার পাশে আমি সারা জীবন থাকবো, কখনো তোমাকে ছেড়ে যাব না। তুমি দূর থেকে বুঝে যাচ্ছ কোনটা ছেলে আর কোনটা মেয়ে? এই, তুমি এমন আনরোমান্টিক কেন? ও হ্যাঁ, তুমি তো রক স্টার, তোমার কি আর কল্পনা করতে ভালো লাগে? হয়েছে হয়েছে, রাগ দেখিয়ে লাভ নেই। এখন চলো আমরা যাই। আর কত দূর? নেহা আর নিলয় আবারও চলতে শুরু করে। নিলয়ের জুতোর ভিতরে লাগানো আছে পিস্তল, যা ও সব সময় রেখে দেয়। বাইকের পেছনে নেহা বসে আছে। এতক্ষণ ভালোই চলছিল, কিন্তু বিলে একসাথে ভেজার পর নেহা যেন আরো নিলয়ের কাছে চলে আসে। নিলয় যেন আবারও অন্যরকম হয়ে যাচ্ছে। তবে নিলয় নেহাকে নিয়ে যায়। তবে নিলয় নেহাকে নিয়ে নয়, ভাবছে আপকামিং শত্রুদের নিয়ে। সত্যি রকস্টার হওয়ার রাস্তাটা সহজ হলেও সেই রাস্তা থেকে পুনরায় বের হয়ে আসার রাস্তাটা বেশ দুর্গম। এই যে এই বাড়িটা। নিলয় জোরে ব্রেক কষে। নেহা নিজেকে আর ধরে রাখতে পারে না, সোজা নিলয়ের উপরে ঝুঁকে এসে পড়ে। নিলয় কিছু বলার আগে নেহা বলে, কি ব্যাপার রকস্টার, খুব তো শয়তানি শিখেছেন। ওই একদমই না, আমি আসলে। আচ্ছা বাদ দাও, এই বাড়িটা। বাট শর্ত একটা, বাবা যেন এসব না জানে। নিলয় বাইক থেকে নামে। কয়েকটা বাচ্চা দৌড়ে আসে ওদের কাছে। হয়তো গাড়ির শব্দ শুনে গাড়িটা দেখতে এসেছে। নিলয় বাড়ির চারপাশে তাকায়। সুপারি গাছের পাতা দিয়ে বেড়া বা পাঁচিল করা ছোট্ট একটি প্রবেশ জায়গা, সেটাও বাঁশ আর কঞ্চি দিয়ে তৈরি। নিলয় নেহার হাত ধরে ভিতরে প্রবেশ করে। সামনের 2 রুম বিশিষ্ট একটি ছোট টিনের ঘর। 2 জন মহিলা বসে আছেন। একজন রান্না করছে, অন্যজন তরকারি বেছে দিচ্ছে। পুরো বাড়িতে 2 জন মহিলা আর বাচ্চাদের আনাগোনা ছাড়া তেমন কাউকেই চোখে পড়ছে না। নিলয় সব দিক তাকিয়ে খুঁজছে কোনো পুরুষ আছে কিনা। যদি থাকে তবে তা হয়তো নেহার বাবাই হবে, আসল বাবা যিনি কিনা নেহাকে ফেলে দিতে চেয়েছিলেন। নিলয় তাকে মেরে ফেলতেই যেন মরিয়া হয়ে আছে। লোকটার প্রতি অজস্র ঘৃণা আর রাগ জমে আছে ওর। নিলয়ের দিকে মহিলা 2 জন তাকায়, সাথে সাথেই মাথায় কাপড় দিয়ে বলে, আপনারা কারা? এখানে কি করছেন? নেহা নিলয়ের পেছন থেকে সরে আসে। নিলয়ের পাশে দাঁড়িয়ে এসে বলে, মিমকে? ময়লা চিটচিটে ধূসর রঙের তরকারি বেছে দেওয়া মহিলা বলে ওঠে, আমি মিম। কেন? নেহা ঘৃণার দৃষ্টিতে তাকিয়ে থাকে অনেকটা সময়। নেহা 2 কথা শোনানোর জন্য প্রস্তুত হতে নিলয় বলে, আর রুনিকে? আমি সাজেদা, ও আমার মামাতো বোন। মানে আপনি প্রথম বাচ্চা ফেলে দিয়েছিলেন রাস্তায় আপনার ভালোবাসার মানুষের কথা শুনে? তারপর আপনার বোন মিম, সেও বাচ্চা ফেলে দিতে চেয়েছিল, কিন্তু একজন লোক এসে বাচ্চা নিয়ে যায়। মাহিম ছিল আপনার ভালোবাসার মানুষের নাম।
মহিলা দুজন চোখ বড় বড় করে তাকায় ওদের দিকে। নিলয়ের শির দ্বারা যেন সঞ্চারিত হতে থাকে, লোমগুলো দাঁড়িয়ে যায় রাগে। পা উঁচু করে পিস্তল হাতে নেওয়ার প্রস্তুতি নিতেই নেহা ইশারায় কোন রকমে নিলয়কে থামিয়ে দেয়। মহিলা দুজন তখনও ওদের দিকে বড় বড় চোখে চেয়ে আছে, হয়তো ভাবছে এরা এত কিছু কি করে জানে, এরা কারা। আর এদিকে নিলয় সাজেদার দিকে অপলক হয়ে চেয়ে আছে। হুট করে রাগ চলে যাচ্ছে, আবার বাড়ছে। অশান্ত অস্থির হয়ে যাচ্ছে নিলয়ের হৃদয়। পাশে নেহা কখন যে কান্না করে দিয়েছে টেরই পায়নি। তারপর তোমরা কারা? সাজেদা বেগম কথাটি বলে ওঠে। নিলয় চুপ হয়ে দাঁড়িয়ে থাকে। নেহা বলে, আমরা আপনাদেরই সন্তান। মানে? জি, আমি নেহা ও নিলয়, আপনার ছেলে। আর আপনাদের দুজনের ভুলের জন্য অন্যের কাছে থেকে বড় পেয়েছি। দুজন মহিলাই এগিয়ে আসে ওদের দিকে। ওনাদের চোখে মুখে কাতরতার প্রকাশ। ভালোবাসার মায়াজালে যেন দুজন মহিলার চোখ ছেয়ে গেছে জলে। আমাদের মাফ করে দাও তোমরা, আমাদের জন্য তোমাদের অনেক কিছু সহ্য করতে হয়েছে। কেন করেছিলেন এমন? আমাদের দোষটা কোথায়? আমরা কি করেছিলাম? আমাদেরকে একদমই স্পর্শ করবেন না। নিলয় গম্ভীর হয়ে কথাগুলো বলে। দুজন মহিলা থেমে যায়, কেমন যেন লজ্জায় মাথা নিচু করে নেয়। নিলয়ের চোখে পানি নেই, এক রাশ রাগ জমা হয়ে যেন লাল রং ধারণ করেছে। তোমাদের কোনো দোষ নেই, দোষটা আমাদের। একটা কথা তোমরা নিশ্চয় জানো, মায়ের কোনো জাত ধরন হয় না, কোনো পার্থক্য নেই। মা তো মাই হয়, সন্তান যেমনই হয় না কেন মায়ের কাছে সে নির্দোষ। কিন্তু কোনো মা যদি দোষ করে তা সন্তান মেনে নিতে পারে না, কথাটা নিশ্চয় জানো। মা যদি খারাপ হয় তবুও সে মা হয়। নিলয় আর নেহা কোনো কথা বলছে না। অনেক কিছু বলার ছিল, কিন্তু সবকিছু যেন মাথা থেকে হারিয়ে গেছে। কাতর দৃষ্টিতে নিলয় ওনার দিকে তাকিয়ে চলে আসতে যাবে, তখনই সাজেদা বলে, বাবা নিলয়, জানতে চাইবে না আমরা কেমন আছি? তোমার কাছে জানতে চাইছি না তুমি কেমন আছো, কিভাবে আমাদের পেলে। কারণ মায়ের মন ঠিকই বলেছে তুমি ভালো নেই। আচ্ছা, নিজের খেয়াল রাখো। আর দোয়া করি এখানে কখনো আর আসবে না, কারণ আমরা সভ্য সমাজে নিজেদের মানিয়ে নিতে পারিনি। আমরা দুজন ছিলাম রাতের পরী। এই যে বাচ্চা এখানে আছে, এদের ঠিক বাবাকে এরা নিজেই জানে না। অন্যর বাচ্চাদের নিয়ে আমরা এখন থাকি। টাকাগুলো আসে শফিক সাহেবের থেকে। উনি বলেছেন আমরা নাকি তার একদিন কাজে আসতে পারি, সে কারণে আমাদের রেখে দিয়েছেন। তবে তিনি বলেছেন আমাদের ঠিকানা কেউ জানবে না। কিন্তু সন্তানের থেকে মা যতই খারাপ হোক না কেন, কেন আলাদা কি সত্যিই করা যায়? আর যারা সত্যি আলাদা হয়, যেমন বৃদ্ধাশ্রম বা বৌমা আসার পর সংসার আলাদা করে নেয়, তারা আদৌ সন্তান নাকি কে জানে? তারা হতে পারে পশু। তোমার জন্য দোয়া থাকবে আমার সব সময়। নিলয় ঘুরে দাঁড়ায়, মায়ের দিকে নরম দৃষ্টিতে তাকায় নিলয়। মা ওর দিকে চেয়ে আছে। নিলয় স্পষ্ট তাকিয়ে আছে মায়ের দিকে। মায়ের চোখে পানি ছল ছল করছে, এক মায়া ভরা দৃষ্টি। সেই দৃষ্টিতে কোনো অভিযোগ নেই, আছে কেবল অজস্র মায়া, আশীর্বাদের দৃষ্টি। নেহা করুণ দৃষ্টিতে তাকিয়ে আছে। দুজনেই চুপ হয়ে তাকিয়ে আছে। নিলয় কোনো কথা না বলে সেখান থেকে চলে আসে। নেহাও নিলয়ের সাথে চলে আসে। বাইক স্টার্ট দিয়ে নিলয় নেহাকে নিয়ে চলে আসে। সেই বিলের ধারে এসে বাইক থামায়। দুপুরের কড়া রোদ বিলের পানিকে আরো উজ্জ্বল করে দিয়েছে। বাইক থেকে নেমে নিলয় রোদের মধ্যে বিলের দিকে তাকিয়ে আছে। কখন যে সে কান্না করে দিয়েছে টেরই পায়নি। নেহা এসে ওর হাত ধরে। নেহা স্পষ্ট দেখছে নিলয় কাঁদছে। কাঁদছো কেন তুমি? তোমার তো কাঁদার কথা না, তুমি না রকস্টার। মায়ের কাছে ছেলে রক স্টার হতে পারে না। কেন কাঁদছি আমি নিজে জানি না। এসেছিলাম আজ বোঝাপড়াটা একেবারে ঠিক করে নিতে। কত জমানো কষ্ট, রাগ, অভিমান জমা ছিল মনের একদম গভীরে। বুঝতে পারছো না? মায়ের উপর সন্তানের অভিমান আসলে কেমন হয়? অনেক বেশি। চেয়েছিলাম সব ধ্বংস করতে, কিন্তু কি হলো? মহিলাটার মুখের দিকে তাকিয়ে সবকিছু যেন পাল্টে গেল। আমার সবকিছু যেন নিয়ন্ত্রণের বাইরে চলে গেল। পালিয়ে এসেছি আজ আমি প্রথম এই রকস্টার পালিয়ে এসেছে। চোখের পানি দেখতে দেবে না কাউকে। ফুল পাগল, এটা পালানো বলে না, এটা ভালোবাসা।
কিন্তু একটা বিষয় বুঝতে পারছি না, বাবা কেন এনাদের ব্যবহার করবে? কি করবে উনি? তোমার বাবা একজন রিয়েল মাইন্ড গেমার। এক পা ফেলার আগে 5 পা আগে ফেললে কি হবে সেটা ভেবেই উনি এগিয়ে যায়। আমার খুব ভালো লাগে এমন ধীরগতি সম্পন্ন বুদ্ধিমান খেলোয়াড়ের সাথে মাইন্ড গেম খেলতে। ওরা আর সেখানে থাকে না, বাড়ির দিকে চলে আসে। বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়। শফিক সাহেব নিলয়ের রুমে এসে বসে। নিলয় ওনার দিকে তাকিয়ে মুচকি হাসে। শফিক সাহেব গম্ভীর হয়ে তাকিয়ে আছে ওনার দিকে। নিলয়, আমি শহরের মেয়র হতে চাই। হুম। ক্ষমতা আমার করে নিতে চাই। কোনো প্রতিদ্বন্দ্বী চাই না আমি। আমি চাই না আমার উপরে কেউ কথা বলুক। কেউ বলবে না? না নিলয়, বলবে। একজন আছে, সে বলবে। সে পারে অনেক কিছুই করতে, কাউকে ভয় পায় না সে। সে সাহসী, সে একাই যথেষ্ট। সে একা চলতেই ভালোবাসে। কে সে? সময় হলে বুঝবে। আমি চাই না সে থাকুক, মানে হলো আমি চাই না সে দুনিয়াতে বেঁচে থাকুক। শফিক সাহেব রহস্যময়ী এক হাসি দিয়ে চলে যায়। নিলয় জানলার কাছে এসে দাঁড়ায়। ওনার বলা সেদিনের কথাগুলো আজ অনেক বেশি ভাবাচ্ছে। তিনি বলেছিলেন, কখনো মানুষ চিনতে যেও না। মানুষকে স্বয়ং উপরওয়ালা ছাড়া চিনতে পারে না। মানুষের মধ্যে অনেক দিক থাকে, তবে মানুষের সাথে শয়তানের একটা সম্পর্ক আছে। যারা যেই শয়তানের সম্পর্ক ভেঙে চুরে তছনছ করতে পারে সেই মহাপুরুষ, আর যে পারে না সে নিকৃষ্ট মানব। সমাজে মানুষ চিনতে গেলে নিকৃষ্ট মানুষ প্রথম পাওয়া না গেলেও সময়ের গতিতে ঠিক চেনা যায়। তাই মানুষকে চিনতে কোনো প্রকার তাড়াহুড়ো না করা ঠিক না। সময় নামক গতিধিক বস্তু ঠিকই মানুষকে চিনিয়ে দেবে। নিলয়ের ফোন বেজে ওঠে। পকেট থেকে ফোন বের করে দেখে অজানা নাম্বার। নিলয় রিসিভ করে। হ্যালো নিলয়, আমি রেনু বলছি। ওরা ওরা মিনুকে ধরে নিয়ে গেছে। শাহিন এসেছে, আপনার কথা জানতে চাইছিল। আবির কে? ওরা জেনে গেছে মিনু আবিরের সাথেই থাকে, তাই কেস না তুলে নেওয়াতে ওদের সমস্যা হচ্ছে। আপনাকে চাই, এই কারণে মিনুকে তুলে নিয়ে গেছে। হসপিটালের ডাক্তার আপার থেকে ফোন নিয়ে কল দিয়েছি, আপনি ওকে বাঁচান। জানোয়ারেরা আমার ভাইকে মেরে ফেলবে। নিলয় ফোন কেটে দেয়। গা থেকে শার্ট খুলে সাদা রঙের গেঞ্জিও পরে। গেঞ্জির সামনে ভৌতিক মাস্ক সহ একটা ভূতের ছবি আঁকানো। কালো রঙের ছেঁড়া স্টাইলের প্যান্ট পরে বড় বুট জুতো পরে নেয়। দুই পায়ের সাথে পিস্তল চেন কভার দিয়ে আটকে নিয়ে আয়নার সামনে গিয়ে দাঁড়ায়। চুলগুলো বড় স্পাইক করে স্টুডেন্ট চশমা পরে নেয়। টেবিলের উপর ভৌতিক মাস্কটা পেছনে গেঞ্জির নিচে আটকে নেয়। অন্য দিনের মতো রকস্টার লোকে সে আর বেরোচ্ছে না আজকে। সাদা সিধে হাবাগোবা লোকের মতো সে আজ মিশনে যাচ্ছে। নিলয় দরজা থেকে বের হতে নেহা ওর হাত ধরে। কি ব্যাপার রকস্টার, কোথায় যাচ্ছেন এভাবে? নিলয়, অসময়ে বাইরে গেলে কারণ ছাড়া যায় না। আর কেন এবং কোথায় যাচ্ছি সেটা কাউকেই বলে না। বাপরে, কি অ্যাটিটিউড। তুমি একটু তোমার বাবার উপরে নজর রেখো। ওকে জনা, তবে তাড়াতাড়ি ফিরবে। আচ্ছা, ওটা কি সত্যি আবির ছিল নাকি আমি ফুল দেখেছি? এভাবে হিরো লুক নিয়ে সে কোথায় যাচ্ছে, আবার গাড়ি চালাচ্ছে? শিওর আবির নাও, কিন্তু আবিরের মতো মনে হলো। নিশি এসব ভাবতে ভাবতে গাড়িটার পিছু নেয়, কিন্তু গাড়িটা অনেক দূরে চলে গেছে। নিশি তবুও অনুমান করে চলছে সেদিকে। নিলয় ফোন হাতে নেয়। নিশির নাম্বার ভেসে আসে। ফোন কেটে দিয়ে শাওনকে কল দেয় ও। মিন্নুকে পেয়েছিস? ভাইয়া, শাহিন একটা গুদাম ঘরে আছে। আমার মনে হয় রেনুকে ওরা এখানে তুলে এনে সবাই মিলে ধর্ষণ করে। নিলয় ফোন কেটে দেয়। রাগের পরিমাণ আবার বেড়ে যায় ওর। গায়ের লোমগুলো দাঁড়িয়ে যেতে থাকে। গাড়ির স্পিড আবারও বাড়িয়ে দেয়। শাওনের বড় ঠিকানাতে নিলয় পৌঁছে অনেক দূরে গাড়িটা পার্ক করে। চারপাশে অনেক অন্ধকার। কেবল দূরে একটি ছোট্ট গুদাম ঘরের সামনে 40 ওয়াটের বাল্ব কোনো রকমে জ্বলছে। আবির পকেটে হাত গুঁজে তাড়াতাড়ি হেঁটে যায়। দরজা ভেতর থেকে আটকানো। দরজার কাছে যেতে নিলয় শুনতে পায়, তোদের সাহস কি করে হয় আমাদের নামে কেস করিস? ওই, তোর বোনকে আবার তুলে নিয়ে আসবো, তোকে মেরে এখানেই রেখে দেব। তোর সাথে থাকে ওটাকে আগে মেরে রেখে দিব। কত সাহস আমাদের নামে কেস করে, শালা মাতা। কথাগুলো বলে শাহিন মিন্নুর পেটে জোরে লাথি দেয়। মিন্নু চিৎকার দিয়ে বলে ওঠে, আমারে ছাইরা দেন, আমি কিছু করি নাই। ভাইজান আমারে নিয়ে পুলিশের কাছে গেছিল, আমি তো সাথে ছিলাম। আমারে ছাইরা দেন ভাইজান, আমারে বাঁচান। শাহিন আবারও গালি দিয়ে বলে, ওই রফিক, বেজন্মা কুত্তার বাচ্চাকে বেল খুলে পেটাতে থাক।
রফিক কোমর থেকে বেল্ট খুলে কয়েকটা বাড়ি দেয়। মিন্নু চিৎকার দিয়ে কাঁদতে থাকে। তখনই শাহিন শুনতে পায় দরজার টোকার শব্দ। বেশ জোরেই শব্দটা আসছে। ওই রফিক, দেখ তো কোন হালারপুত আসলো রে অসময়ে। পরিচিত হলে বিদায় কর, আর না হলে ভেতর নিয়ে শালাকে ধরে পিটা। কাজের সময় ঝামেলা আর ভালো লাগে না। রফিক যে দরজা খোলে, দেখে বাইরে একজন দাঁড়িয়ে আছে। গোলগাল চেহারা, মুখটা মায়াবী, হাওয়া গোবা টাইপ, তবে স্টাইল সেই লেভেলের বেশি। পা থেকে মাথা অবধি রফিক তাকিয়ে থাকে। কে তুই? নিলয় হাসি হাসি মুখে কাঁচুমাচু হয়ে বলে, ভাইয়া, শাহিন ভাই আছে? কেন? তাকে কি দরকার? ভাইজান, আসলে আমি আপনাদের কাছে মাপ চাইতে এসেছি। মানে আপনারা যাকে খুঁজছেন আমি সেই ছেলে, মানে আবির। ওই, তুই এত মানে মানে করিস কেন? দেখে তো তোকে গোবেচারা রাখছে। তুই কেস করছিস আমাদের নামে? সাহসটা খুব বেশি। ওই কে আসছে রে? ভাই, সে মালটা আইছে। যেই শুনছে পোলাটাকে তুইলে নিয়ে আসছো, সেই চইলা আইছে। কি জানি নাম কইল। আবির ভাই, আমি আসছি। ভেতরে নিয়ে আয়। আর শোন, দরজায় তালা দিয়ে চাবিটা জানলা দিয়ে বাইরে ফেলে দে। রেনু শরীর নিয়ে যেদিন খেলছিলাম ওই দিন যে মিউজিকটা জোরে বাজছিল সেটা চালু করে দে। আজ বোঝাবো উপকার কাকে বলে। মাথা টুককে নিয়ে আয় সামনে। নিলয় চোখ বন্ধ করে। রেনুর কথা শুনতেই অস্বাভাবিকভাবে মুখের রং পাল্টে যেতে থাকে। ডান হাত মুষ্টিবদ্ধ করে কয়েকবার নিজের ভাবনাতে কিল দেয়। মনে মনে সে হাসে, তবে সে হাসিতে কোনো শব্দ নেই। হাসিটা কেউ দেখবে না। নিলয় ধীর পায়ে ভিতরে এগিয়ে যায়। 5 জন ছোট একটি ঘরে মিন্নুকে পেটাচ্ছিল। নিলয় কয়েক পা ভেতরে প্রবেশ করে। রফিক দরজা আটকে তালা দিয়ে চাবিটা জানালা দিয়ে ফেলে দেয়। মিন্নু নিলয়কে দেখে হামাগুড়ি দিয়ে ওর কাছে আসতে যাবে, তখনই শাহিন বসা থেকে উঠে পিঠে এক পা দিয়ে দাঁড়িয়ে সিগারেট জ্বালায়। নিলয় চশমাটা খুলে গেঞ্জির কাপড়ে মুছে আবারও পরে নেয়। নিলয়ের দিকে তাকিয়ে সিগারেট জ্বালিয়ে ধোঁয়াগুলো উপরের দিকে ছেড়ে দিয়ে বলে, তুই তাহলে আবির? দেখতে তো মাশাআল্লাহ। মনে তো হয় না কখনো কারোর সাথে মারামারি করেছিস। এত দেখতে হিরোর মতো কেন তুই? রেনুর সাথে তোর কিসের সম্পর্ক? দেখ ভাই, আমার সাথে কেউ ঝামেলা করে না, জেনেও করে না, না জেনেও করে না। কারণ আমি মানুষটা ভালো না। প্রথমে বুঝাই, কিন্তু পরে না শুনলে খবর করে দেই। যেমন রেনুকে কইছিলাম চল অনেক টাকা দিব। মেয়েটার শরীর আগুন রে ভাই, আগুন আছে। এত মানুষের লগে শুইছে তবুও আগুন কমে না। তোর মতো সুন্দর দেখলেই মনটা চায় সারা রাত মধুর চাকে বইসা থাকি। ভালোভাবে কইছিলাম, হেঁটে আইলো না, তাই মাথাটা গেল গরম হয়ে। নিজেকে আর সামলাইতে পারি নাই, তুইলা নিয়ে আসছি। সারা রাত এই 5 জন মিলে না রে, আরো একজন ছিল বড় মানুষ, সে তোর জানা লাগবে না। তো 6 জন মিলা সারা রাত রেনুর লগে কুতকুত খেলছি, বুঝছস? তোরে দেখা তো মনে হয় না তুই এসব বুঝবি। ইনোসেন্ট লুক মাইরি তোর। ও হ্যাঁ, যা বলছিলাম, মেয়েটা একটা মাল, দেহ ইচ্ছা খাইতো। কি করবে যে আগুন শরীরে জমায় রাখছে তা কি নেভান যায় একজনের লগে থাইকা? তো মেয়েটারে আবার বাসায় দিয়ে আইছিলাম। ঝামেলা নেব না বইলা থানায় গিয়া 30,000 টাকাও মাইরে আসছি, তবুও ঝামেলাটা বাঁধলো। পুলিশ মামা রোজ একবার করে বাড়িতে এসে বহুত ঝামেলা করে। হালারপুত পুলিশের লোক বিলা বাইসা যায়। না হলে কবেই বেড়াকে তুইলা দিতাম উপরে। খোঁজ নিয়ে জানতে পারি থানায় গিয়া তুই আর এই মাতা। কথাটা বলে মিন্নুকে চেপে ধরে জোরে শাহিন, আমাদের নামে কেস করছস? নামগুলো মিন্নু কইছে আর সাহসটা দেখেছিস তুই। কিন্তু এইটা ভাইবা উঠতে পারতেছি না, তোর কথা শুনে পুলিশ কেন আসবে আমাদের ধরতে? আর সে যাই হোক, তোকে দেখে আমার ভালো লাগছে। চুপচাপ একটা ছেলে, ললিপপ বয়ের মতো। যা, তোকে মাফ করে দিলাম। কেসটা তুলে নিবি এখন, যে এরপর শহরে যেন তোকে না দেখি। যা, সামনে থেকে যা। নিলয় একটু মুচকি হাসে। শাহিন ওর হাসির দিকে তাকিয়ে থাকে। শাহিন হাসি মুখে এগিয়ে যায় খালি চেয়ারের দিকে। তারপর চেয়ারে এক হাত দিয়ে টেনে নিয়ে শাহিনের সামনে গিয়ে বসে। পায়ের উপর পা তুলে কয়েকবার ঘাড় নাড়তে থাকে। শাহিন বলে, বাহ, তোর অ্যাটিটিউড সত্যিই ভালো লেগেছে। তুই অনেক ইন্টারেস্টিং। দেখতে তো ললিপপের মতো, কিন্তু কেন জানি না তুই অনেক বুদ্ধিমান। তোর চোখ জঙ্গলের শেরের মতো, যে কিনা শিকার করতে ভালোবাসে। ওই তৌকির চেয়ার আন, একটু মামার সাথে কথা বলি বসে। শাহিন মিন্নুকে ছেড়ে দেয়। মিন্নু কোনো রকমে হামাগুড়ি দিয়ে নিলয়ের কাছে এসে বসে। শাহিনের পেছনে সবাই এসে দাঁড়ায়। মৃদু শব্দে মিউজিক বাজতে থাকে। ইংলিশ গান বাজছে। মিন্নু কাঁদতে কাঁদতে বলে, ভাইজান, ওরা আমার আপারে কি কি করছে সব আমারে বলছে। ওরা আমার আপার গায়ে হাত দিয়েছে, আমার আপারে গালি দিয়েছে, আমার আপার কাপড়গুলো খুলে ওরা
নিশি ওর বাইকের আলোতে দেখে দূরে একটা কালো রঙের গাড়ি দাঁড়িয়ে আছে। বাজারের কাছাকাছি গাড়িটা রাখা। নিশি গাড়ির সামনে এসে দাঁড়ায়। নিলয় যে গাড়িতে করে এসেছে এটা সেই গাড়ি। আশেপাশে তাকায় নিশি, কাউকেই দেখতে পারছে না। গাড়ির দরজায় কয়েকবার টোকা দেয়, কাঁচগুলো ভেতর থেকে আটকানো, কেউ নেই গাড়ির কাছে। আবির নাকি অন্য কেউ? এটা আবির হতে পারে না। ও গাড়ি চালাতে পারে এটা মানতে পারছি না, কিন্তু আমার চোখও তো ভুল কিছু দেখেনি। আবির চালাচ্ছিল গাড়ি, আর চোখে মুখে অন্যরকম কিছু ছিল, কিন্তু সে কোথায়? নিশি খুঁজতে থাকে। আরেকজন কে ছিলে? নিলয়ের কথা শুনে শাহিন বসা থেকে উঠে দাঁড়ায়। আরও একটি সিগারেট জ্বালিয়ে নিলয়ের কাছাকাছি এসে মুখে ধোঁয়াগুলো ছড়ে দেয়। রফিক এসে নিলয়ের চোখ থেকে স্টুডেন্ট চশমা খুলে নেয়। দেখ, তোরে ভাই কইছে মারবে না, কেসটা ভালোভাবে যে তুলে নে। রফিক কথাটা শেষ করে চশমাটা শার্টের কাপড় দিয়ে মুছে নিলয়ের চোখে আবার পরিয়ে দেয়। নিলয় আবার বলে, আরেকজন কে ছিল? শাহিন কোমর থেকে ছুরি বের করে নিলয়ের গলার কাছে ধরে, তারপর গালি দিয়ে বলে, শালা বান, তোকে ভেবেছিলাম ছেড়ে দেব, কিন্তু তুই তো দেখি একটা ভেজাল লোক। তোরে না মাইরা শান্ত হবে না, তোর বল। আরেকজনের নাম কি ছিল? ও ভাই, একে কি করবো রে? চেহারা দেখে তো মারতে ইচ্ছে হচ্ছে না, তুই বল কি করব। আরেকজনের নাম কি ছিল? রফিক এসে নিলয়ের ডান হাতের কবজিতে হকস্টিক দিয়ে জোরে বাড়ি দেয়। হকস্টিক ভেঙে চলে যায় অন্যদিকে। রফিক হা হয়ে তাকিয়ে থাকে সেদিকে। নিলয় বসা থেকে উঠে দাঁড়ায়। রফিকের কাঁধে হাত রেখে বলল, আরেকজনের নাম কি ছিল? ওই তৈকির, মার শালাকে, বহুত পেচার করছে। তৌকির নামের ছেলেটা এসে নিলয়ের পিঠে স্টিক দিয়ে বাড়ি দেয়। সে স্টিকও ভেঙে ছুটে যায় অন্যদিক। নিলয় ধীর পায়ে টেবিলের দিকে এগিয়ে যায়। চোখ থেকে চশমাটা খুলে ঠিক মতো রেখে দেয়। কয়েকবার গলা নাড়িয়ে টেবিলে রাখা সিগারেটের প্যাকেট থেকে সিগারেট বের করে জ্বালায়। মিন্নু হা হয়ে তাকিয়ে থাকে সেদিকে। নিলয় মিন্নুকে বলে, তুই ঘরের কোণাতে যে চোখ বন্ধ করে বসে থাক। কেন রে শালা? তোকে মারবো আরো এটা দেখে ভয় পাবে? তোকে এখানে কেটে রেখে দিব। রেনুর গায়ে কে প্রথম হাত দিয়েছিল? আবির, তুই শালা কথা শুনবি না বল। আমাকে কিন্তু চিনিস না, তোকে বুঝিয়েছিলাম কিন্তু শুনলি না তো। তুই আজ এখান থেকে বেঁচে ফিরতে পারবি না। মিনু, তুই কি জানিস তোর বোনের গায়ে কে প্রথম হাত দিয়েছিল? আমি হাত দিয়েছিলাম, ওর ওড়নাটা কেড়ে নিয়ে এই জানালা দিয়ে ফেলে দিয়েছিলাম, এরপরও বুকে হাত দিয়ে। তৌকির আর কিছু বলতে পারে না। কয়েক সেকেন্ডের মধ্যে সবাই যেন স্তব্ধ হয়ে যায়। চারপাশে যেন নীরবতা ভর করে। সবাই ভয়ার্ত দৃষ্টিতে তাকিয়ে আছে। চোখ যেন সবার কপালে উঠে গেছে। রফিকের হাত থেকে হকস্টিকটা নিচে পড়ে যায়। মিন্নু চোখ বন্ধ করে ফেলেছে। সে বুঝতে পারছে না কিসের হঠাৎ এত নীরবতা এই ছোট্ট ঘরে জমা হয়েছে। তৌকির কথাটা বলার সাথে সাথে নিলয় পাশে দাঁড়িয়ে থাকা শাহিনের হাত থেকে ছুরিটা কেড়ে নিয়ে তৌকিরের গলায় জোরে টান দিয়ে বসে। গলার মাঝখান দিয়ে যেন হা হয়ে যায়। রক্তগুলো ফিনকি দিয়ে বের হতে থাকে। তৌকির মাটিতে পড়ে যে শটান হয়ে নীরব হয়ে যায়। নিলয় সাথে সাথেই পেছন থেকে মাস্ক বের করে মুখে পরে নেয়। মাস্কের ভিতর দিয়ে ঠোঁটে সিগারেট লাগানো আছে। একধারে টেনে যাচ্ছে ও। মাস্ক পরতেই শাহিন বলে ওঠে, নিলয়। নিলয় শব্দ করে হেসে ওঠে। বিদঘুটে সেই হাসির শব্দ। ধীর পায়ে মিউজিক সিস্টেমের কাছে এগিয়ে যায়। তারপর ভলিউম বাড়িয়ে যখন ফিরবে দেখে রফিকের হাতে হকস্টিক। রফিকের বাহুতে যে কয়েকবার ছুরির আঘাত করে। মিরাজ নামে ছেলেটা দৌড়ে দরজার কাছে যেয়ে দরজা খোলার চেষ্টা করে। রফিক যন্ত্রণায় চিৎকার দেয়। নিলয় আবার বলে, কে প্রথমে রেনুর গায়ে হাত দিয়েছিল? আরেকজন যে ছিল সে সেই প্রথম হাত দেই, সে আগে সব করে, তারপর আমরা। কথাটা শোনার সাথে সাথে নিলয় রফিকের পেটে পর পর 7 বার ছুরি ঢোকায়। শাহিন, মিরাজ আর জাহিদ ভয়ে চুপসে দাঁড়িয়ে যায়। নিলয় ছুরিটা ফেলে দেয় হাত থেকে। পা দিয়ে হকস্টিক তুলে হাতে নেয়। আবারও বলে, আরেকজনের নাম কি ছিল? ভাই, নাম বলা নিষেধ। নিলয় হকস্টিক নিয়ে ওর দিকে এগিয়ে যাবে, তখনই শাহিন কোমর থেকে পিস্তল বের করে বলে, শালা, তুই অনেক ঝামেলা করেছিস, আমি জানি তুই কে মাস্কে না কে না চিনে, কিন্তু তুই আজ বেঁচে ফিরতে পারবি না। তোকে মেরে আমি হব দ্য কিং অফ রকস্টার। একটা বুলেটই তোর জন্য যথেষ্ট। নিলয় পা উঁচু করে চেইন খুলে পিস্তল হাতে নিয়ে শার্ট করে গুলি করে জাহিদের বুকে। জাহিদ দরজার সাথে যে ধাক্কা খায়। নিলয় জোরে হাসতে থাকে। নিলয়কে মারতে হলে কোনো ভনিতা কোনো ভূমিকা নয়, ধরবি আর মারবি, না হলে পরে কখনো সুযোগ পাবি না। আরেকজনের নাম কি ছিল? তাহলে মরে যা,
নিলয় আরো একটি গুলি চালায়। মিরাজও দেয়ালের সাথে যেয়ে ধাক্কা খায়। শাহিনের দিকে পিস্তল ধরতেই বলে ওঠে, সাজিদ মেয়র সাজি। নিলয় অনেক আগেই গুলি চালিয়ে দিয়েছে। শাহিনের কপালে যেয়ে গুলিটা লাগে। নিলয় আরো কয়েকটা গুলি চালায় রাগ প্রকাশ করার জন্য। বলেছিলাম না আমার কাছে কোনো দ্বিতীয় সুযোগ নেই। পুরো ঘরটা নীরব হয়ে যায়। কেবল মিন্নু চোখ বন্ধ করে জোরে জোরে মিউজিক শুনতে পাচ্ছে। হঠাৎ মিউজিক অফ হয়ে যায়। মিন্নু ভাবছে এখনই সে আবিরের লাশ দেখতে পাবে। বুকটা ধক করে ওঠে ওর। গলা দিয়ে কয়েকবার ঢোক গিলে ভয়ে ভয়ে সে চোখ মেলে তাকায়। দেখে 5 জন লোক, যারা ওর আপাদমস্তক অপদস্থ করেছিল, সবাই মরে পড়ে আছে। মিন্নু অবাক হয়। সে আরো সামনে তাকায়। টেবিলে একজন মাস্ক পরা লোক বসে আছে। মিন্নু বসা থেকে উঠে দাঁড়িয়ে নিলয়ের কাছে আসে। নিলয় তখন মাস্ক পরে আছে। আপনি কে? আমার ভাইজান কই? নিলয় কিছু না বলে একটু শব্দ করে হাসে। তারপর আস্তে করে মুখ থেকে মাস্ক খোলে। মিন্নু অবাক হয়ে তাকায়। কল্পনাই করতে পারছে না সে এটা দেখবে। তুমি মানে আপনি? আমি আবির না রে, আমি নিলয়। দেশের একজন টেরোরিস্ট। আমার আলাদা দুনিয়া আছে। সেই দুনিয়াতে আমি রক স্টার। সেটাই রক স্টারের দুনিয়া, যেখানে কোনো ভালোবাসা নেই, কোনো অনুভূতি নেই, কোনো মায়া নেই। আছে কেবল তোর সামনে পিছনে পড়ে থাকা লাশ আর রক্তের গন্ধ। মিন্নু হাঁটু ভাঁজ করে বসে মাথা নিচু করে নেয়। নিলয় অবাক হয়ে তাকিয়ে থাকে। গম্ভীর হয়ে বলে, কিরে এভাবে কেন তুই বসছিস? আমি নেয়া আপার থেইকা রক স্টারের গল্প শুনছি। নিলয় কি বলবে খুঁজে পাচ্ছে না। টেবিল থেকে উঠে মিন্নুর হাত ধরে উপরে তোলে। তারপর গালে চড় দিয়ে বলে, তুই কেন বসবি? তোকে তো ভালোবাসি। তুই আমার ছোট ভাই, বুঝিস না? ভালোবাসি তোকে। মিন্নু কাঁদতে কাঁদতে বলে, তুমি তো কইলা তোমার দুনিয়াতে কোনো ভালোবাসা নাই, কোনো মায়া নাই। তাহলে তুমি কেন কাঁদছো? তোমার চোখে পানি ভালা লাগে না? তোমারেও আমি ভালোবাসি। তবে আমারে আবির ভাইজান কইয়া ডাকবো। ব্যথা পেয়েছিস চর মেরেছি বলে? না গো ভাইজান, এটা তো ভালোবাসা মারছো। আর ওরা তো আমারে শেষ করবার লাইগা। তোর আপাকে যে বলবি আবির আর কখনো ফিরবে না তোদের শহরে। তোর আপাকে যারা কষ্ট দিয়েছিল একজন বাদে সবাই শাস্তি পেয়েছে। চিন্তা করতে মানা করবি, যে বেঁচে আছে সেও শাস্তি পাবে। আর শোন, এই নিয়ে এটা ধর, এটা ব্যাংকের চেক বই। তোর আপাকে বলিস আর যেন রাতের পরি না হতে, জীবনটাকে গুছিয়ে নিতে বলিস। তোকে দেওয়ার মতো ভালোবাসা আর এই 1 কোটি টাকার চেক আছে। ব্যাংকে গেলেই সব দিয়ে দেবে। তোর বাবাকে বলিস আর যেন নেশা না করে। তোর মায়ের ভালো ডক্টর দেখাবি। আর হ্যাঁ, ভালো একটা ছেলে খুঁজবি। তোর বোনকে বিয়ে দিবি। যদি আর কখনো তোর বোনের দিকে কেউ চোখ তুলে তাকায়, তখন না হয় তুই নিলয়ের মতো হয়ে যাবি। শোন, ভালোবাসা একটা বিশাল ব্যাপার। তোর মাঝে তোর বোনের উপর ভালোবাসা বিশাল, যেটা নষ্ট হতে দিবি না। সুতরাং যেমনই হোস না কেন, সব সময় রুখে দাঁড়াবি রক স্টারের মতো। চল এখন। মিন্নুকে নিয়ে নিলয় বের হয়। দরজায় তালার 2টো গুলি করে তাকে কোলে নিয়ে বের হয়। মিন্নু শব্দ ছাড়া কাঁদছে। সে হাঁটতে পারছে না। নিলয় ওকে কোলে তুলে নেয়। নিলয়ের হাত থেকে রক্তও পড়ছে। রফিক ওর আহত হাতে স্টিক দিয়ে মেরেছিল। রক্তটা গড়িয়ে মাটিতে পড়ছে। মিন্নু নিলয়ের কোলে শুয়ে আছে। এমন শান্তিতে সে কোনোদিন থাকেনি। মিন্নু গলা জড়িয়ে ধরে নেয়। নিলয় মিন্নুকে নিয়ে গাড়িতে, কালো রঙের গাড়িটা চলে যায় তার গন্তব্যে। নিশি দেখে সেই গাড়িটা আবারও অনেক গতিতে বেরিয়ে যাচ্ছে। নিশি দৌড়ে ওর বাইকের কাছে আসতে যাবে, তখনই খেয়াল করে এক ছোট বাড়ি থেকে আলো আসছে। দূর থেকে বোঝা যাচ্ছে কয়েকজন সেখানে পড়ে আছে। নিশি সেদিকে এগিয়ে যায়। অবাক হয়ে তাকিয়ে দেখে ও রুমের সব দিক 5 জন লোক সেখানে পড়ে আছে। কি নির্মমভাবে কয়েকজনকে মারা হয়েছে। নিশি ভিতরে প্রবেশ করে। ফোন বের করে ক্যামেরা দিয়ে লাশগুলোর ছবি তুলে নেয়। ফ্লোরে পড়ে থাকা রক্ত মাখানো ছুরি দেখতে পায় ও। এরপর সব সিআইডি অফিসারদের ফোন দেয় নিশি। তারপর হাতে সাদা হাত কভার পরে ছুরিটা হাতে এভিডেন্স ব্যাগে রেখে দেয়। একটা পিস্তল পড়ে আছে শাহিনের লাশের কাছে, সেটাও তুলে নেয় ও। কয়েকটি সিগারেটের অর্ধেক অংশ পড়ে থাকতে দেখে। নিশি সে সবও কালেক্ট করে নেয়। টেবিলের উপর কালো রঙের কিছু একটা পড়ে থাকতে দেখে ও। নিশি সেদিক থেকে এগিয়ে যেতে যেতে ভাবতে থাকে, কে করেছে এসব? কেন এরকম ধস্তাধস্তি হয়নি এখানে? নির্মমভাবে মারা হয়েছে, কিন্তু কে মারছে? নিশি টেবিলের দিকে এগিয়ে যায়। চোখ ছানা বড়া করে চেয়ে থাকে, কারণ টেবিলে পড়ে আছে ওর পরিচিত একটি জিনিস।
যেটাও বহুবার দেখেছে, ছবিতে আবার সামনে। মাস্ক, ভৌতিক মাস্ক, যেটা নিলয় পরে কোনো মিশনে যায়। তার মানে এগুলো সব নিলয় করেছে। কিন্তু কি করে? সাজিদ তো আমাকে কিছু বলেনি। নিলয় মিশনে গেলে ওর বন্ধুকে তো আগে বলবে। তাহলে সাজিদ কি জানে না? কিছুক্ষণ পর সমস্ত সিআইডি টিমের মেম্বার চলে আসে, সবকিছু কালেক্ট করে সেখান থেকে। কোনো কিছুই বাদ দেয়নি ওরা। রুম থেকে বের হতে যাবে, তখনই নিশি খেয়াল করে টাটকা একটি রক্ত বাইরের দিকে পড়তে পড়তে চলে গিয়েছে। নিশি সেই রক্ত বরাবর এগিয়ে যায়। বেশি দূর যেতে হয়নি তাকে, রক্তের পরিসমাপ্তি সে পেয়ে গেছে। গাড়ির চাকার ছাপ পড়ে আছে যেখানে আবিরের গাড়ি রাখা ছিল। আচ্ছা, এইখানে রক্তের ফোঁটা শেষ, কারণ গাড়িতে করে খুনি বা আহত কেউ চলে গেছে। আর আমি তো দেখেছিলাম গাড়িটা এখানেই রাখা ছিল, আর গাড়িতে ছিল আবির। তার মানে কি আবির কি আহত? নাকি নিলয় আবিরকে মেরে এখান থেকে নিয়ে গেছে? নাকি আবিরই নিলয়? ধুর, কি যা তা ভাবছি আমি। আবির কেন নিলয় হতে যাবে? আবির আর নিলয় ভাবলেই তো হাসি পায়। কোথায় সিংহ আর কোথায় বেড়াল। আবির কখনো নিলয় হতে পারে না। নিশি গাড়ির চাকার ছাপের দিকে তাকিয়ে কথাগুলো ভাবছে। তখন একজন অফিসার এসে বলে, ম্যাম, আমাদের কাজ শেষ। টেবিলের নিচে একটা চশমা পেয়েছি, মনে হচ্ছে এটা খুনিরই হবে। যত ছাপ ছিল রক্ত বা আঙ্গুলের সবগুলোই কালেক্ট করেছি। নিশি চশমাটা হাতে নেয়। এভিডেন্স ব্যাগের ভেতরে চশমাটা রাখা। কেমন যেন নিশির চেনা চেনা মনে হচ্ছে চশমাটা, কিন্তু ঠিক মনে করতে পারছে না। আমি চলে যাচ্ছি, হয়তো এটাই শেষ দেখা রে। ভালো থাকিস, আর তোর আপাকে দেখে রাখিস। মিন্নুকে হসপিটালের বেডে রেখে নিলয় কথাগুলো বলে। মিন্নুর মাথায় হাত বুলিয়ে চলে আসেও। মিন্নু কান্নার জন্য কিছুই বলতে পারছে না। অনেক কিছুই বলার ছিল ওর নিলয়কে জড়িয়ে ধরে, কিন্তু সে পারছে না। মার খাওয়ার কারণে সে ক্লান্ত। হসপিটাল থেকে বের হতেই নিলয়ের ফোন বেজে ওঠে। স্ক্রিনে তাকিয়ে দেখে সাজিদের কল। কোথায় তুই? তোর সাথে আমার অনেক কথা আছে। আমার সাথে দেখা করবি আজ রাতেই। আমারও আছে রে, ঠিকানা বল। এ হুই না বাত, তুই মেরা শের হে মেরা ভাই। তোর প্রিয় জায়গার দেখা হবে, সেই বিলের ধারে। আচ্ছা। নিলয় গাড়িতে যেয়ে বসে। তখনই আবার নেহার ফোন। নিলয়, বাবাকে দেখলাম এখন বাড়িতে থেকে বের হতে। তুমি ঠিক আছো? আছি। নিলয় নেহার ফোন কেটে দেয়। আবারও ফোন বেজে ওঠে। এবার নিশির কল। নিশি অনেকক্ষণ থেকে কল করছে ওকে। নিলয় ফোন কাটে। আবির, আমার সাথে এখনই দেখা করবে? না, আজ রাতে তোমার সাথে দেখা করব, কিন্তু এখন না। বুঝতে পারছো না আবির? তোমাকে আমি নেহার গাড়িতে দেখলাম। তোমার গাড়ি যেখানে ছিল তার পাশে একটা বাড়িতে 5 জন খুন হয়েছে, আর সেখানে খুনের মাস্ক আর চশমা পাওয়া গেছে। সন্দেহটা অনেক গভীর আবির। এরপর কি জানি টাইপ করে ফোনটা জানালা দিয়ে বাইরে ছুড়ে দেয়। গাড়িটা জোরে স্টার্ট দিয়ে এসে চলে আসে শফিকের বাড়ির সামনে। তোমার হাতে কি হয়েছে? নিলয়ের হাতে আবার নতুন ব্যান্ডেজ দেখে নেহা প্রশ্নটি করল। নিলয় কোনো কথা বলল না, সোজা রুমে চলে আসে। পায়ে থাকা দুটো পিস্তলে ফুল গুলি লোড করে নেয় ও। গায়ে কালো কোট, মাস্ক আর আরো 2টা পিস্তল নিয়ে এসে রেডি হয়। কোথায় যাচ্ছ? নেহা, আমি জানি তুমি আমাকে ভালোবাসো। আমি জানি তুমি আমাকে চাও একজন হাজবেন্ড, একজন জীবনসঙ্গী হিসেবে, কিন্তু সেটা মনে হয় এই জন্মে হবে না। জানি না আজ কি হবে, তবে তুমি ভালো থেকো। যদি বেঁচে ফিরি তবে দেখা হবে, আর যদি মরে। নেহা নিলয়ের মুখটা চেপে ধরে, কিছুই বলতে দেয় না আর। নেহার চোখ দিয়ে পানি বের হয়ে আসছে। নিলয় বলে, আমি জানি নেহা, তোমার বাবা আমাকে মারতে চায়। কখনো বুঝতে পারিনি তিনি এই রকস্টার দুনিয়ায় সবচেয়ে বড় ভিলেন। তিনি আমাকে তৈরি করেছেন, আবার তিনি আমাকে শেষ করে দিতে চান। প্রশ্নটা আমি ওনাকেই করব, কেন তিনি এমন করলেন? তিনি ঠিকই তো তোমাকে আমার হাতে দিতে চেয়েছে, তাহলে কেন এমন করছেন? সবকিছু তো আমি দিতে চেয়েছিলাম, কিন্তু কেন করলেন তিনি? প্রশ্নগুলো আমি তার কাছে করতে চাই। আর নিশ্চয়ই বুঝতে পারছো সেই সময়টা কেমন কঠিন হতে যাচ্ছে। জানো, সাজিদ মিন্নুর বোনকে ধর্ষণ করে। আমি ভাবতেই পারছি না কেন এমন করলো। আমি তো তাদের কাছে কখনো কিছুই চাইনি। আমি তো সব সময় ওদেরকে দিতে চেয়েছি সব। কেন সাজিদ এমন করলো? সাজিদ আমার আজ এখন ডেকেছে। আমার জীবন অনিশ্চিত, জানি না শেষ অবধি নিঃশ্বাস থাকবে কি না। তবে তোমাকে নিয়ে ভাবনাতে অনেক কিছুই গুছিয়ে রেখেছিলাম। জানো, নিশি হলো শহরের সিআইডি অফিসার, আর তাকে পাঠানো হয়েছিল নিলয়কে ধরার জন্য। জানো কে পাঠিয়েছিল? সাজিদ। আমি বড্ড বোকা,
বুঝতেই পারিনি রকস্টার জগতে কেউ কখনো আপন হয় না। আসি। নিলয় বাইক নিয়ে বের হয়। চেনা রাস্তা পেরিয়ে আরো চেনা রাস্তার দিকে সে এগিয়ে যেতে থাকে। নেহা অনেকবার কল দেয় নিলয়কে, কিন্তু ফোন অফ দেখায়। নিলয় সেই বিলের ধারে এসে বাইক থেকে নামে। কিছুটা দূরে সাজিদকে দাঁড়িয়ে থাকতে দেখেও নিলয় এগিয়ে যায়। সাজিদও এগিয়ে আসে। কি ব্যাপার, গ্যাং এর লোকেরা কই? কেন ডেকেছিস? তুই কারণ ছাড়া আমাকে ডাকিস না, বল কেন ডেকেছিস? ও হ্যাঁ বলবো, ওই সুরেশ দুটো চেয়ার এনে দে। সুরেশ নামের একজন ছেলে দূর থেকে দৌড়ে আসছে দুটো চেয়ার নিয়ে। নিলয় বুঝে গিয়েছে সাজিদ এখানে একা আসেনি, সবাই দূরেই আছে। চেয়ার রেখে সুরেশ চলে যায়। কেমন লাগছে তোর প্রিয় জায়গার জ্যোৎস্নাময় এই বর্ষা প্রকৃতির রাতে? তাকিয়ে দেখে বিলের পানিতে আকাশে চাঁদ এসে পড়েছে। কেন ডেকেছিস? আহ নিলয়, এত উত্তেজিত কেন তুই? কেন ডেকেছিস আমায়? নিলয় কোমর থেকে পিস্তল বের করে সাজিদের দিকে তাক করে ধরে। সাজিদ রহস্যময়ী হাসি নিয়ে নিলয়কে বলে, এইসব কি করছিস? তুই ভালো করে জানিস আমি কেন ডেকেছি। কারণ তোর মতো বুদ্ধিমান আমাকে ঠিকই চিনে ফেলেছে, কিন্তু তুই একা আসিস আর পিছনে আমার সাথে অনেক লোক আছে। সো এটা রাখ। আচ্ছা স্যার, রেনুকে তো চিনিস, ওকে আমি ধর্ষণ করতে চাইনি, কিন্তু কি করবো বল? সিংহকে ধরতে হলে তো আর তার বাচ্চাকে কেড়ে নিতে হবে, তাই না? তোর দুর্বল পয়েন্ট রেনুর পরিবার ছিল। সেদিন নেশা করেছিলাম, তাই এটা করতে হয়েছে। নিলয় চোখ বন্ধ করে জোরে একটি নিঃশ্বাস নেয়। সাজিদের দিকে গম্ভীর চোখে তাকায়। সাজিদ হেসে হেসে বলে, অর্ক, রাহাত আর সৌরভের কথা মনে আছে? ওরা তোকে এমনি এমনি মারতে চাইনি, প্ল্যানটা ছিল আমার। কিন্তু মাঝখানে বেচারা ফারা এসে গিয়েছিল। মনে আছে ফারা তোকে মরার আগে কি বলেছিল? থাক সেসব বাদ, চাইলে তোকে ওই দিন আমি মারতে পারতাম, কিন্তু কি করব বল? তোর সাথে থেকে তো মাইন্ড গেমটা ঠিক ভালো মতোই শিখেছি রে। যদি সেদিন তোকে মারতাম তাহলে ক্লাইম্যাক্সটা থাকতোই না। তোর সাথে খেলতে বেশ মজাই পাচ্ছিলাম, কিন্তু একসময় বেঁচে গেলি অর্কদের থেকে। তবে শালারা তোকে সব বলতে চেয়েছিল, তাই রাকিবের মাধ্যমে ওদেরকে তোর সামনে আনি, যাতে করে তুই ওদেরকে মারতে পারিস। কি কেমন লাগছে আমার মাইন্ড গেম? অবশ্যই। সাজিদ জানতোই না রাহাত, অর্ক আর সৌরভ কোথায় থাকে। জানতাম আমি, নিশির ব্যাপারেও জানতাম আমি, তাই তো তোকে খবরগুলো আমিই দিতাম। কিন্তু বোকার মতো তুই জানতেও চাস না খবরগুলো কোথা থেকে পাচ্ছিস। নিলয় অবাক হয়ে তাকায়। সাজিদের পেছনে শফিক সাহেব এসে দাঁড়িয়েছে। সুরেশ আবারও চেয়ার এনে দেয়। ঠান্ডা বাতাস বইছে ফিরফিরিয়ে। প্রকৃতি আজ বেশ মনোরম, কিন্তু মনোরম নেই মানুষের মন। সাজিদ, তোমার কাজের জন্যই আমার ছেলেকে হারাতে হলো। আমি ওকে নিজ হাতে মারতে চাই। রকস্টার হয়েছে না। কুত্তার বাচ্চাকে আজ বুঝাবো আমি কি জিনিস। আচ্ছা শোন নিলয়, তোকে কেন মারতে চাই? তোর জায়গাটা আমি নিতে চাইলে। তোর সাথে থেকে দেখছি আন্ডারওয়ার্ল্ড তোর কথা মতো চলে। সবাই তোকে দেখে মাথা নিচু করে নেয়। তোর নাম শুনে সবাই চুপসে যায়। সব জায়গাতে তোর আধিপত্য, সবখানে তোর কথা, তোর কাজের কথা। আমরা যে তোর সাথে থাকতাম এটা কেউ বলতো না। আমরা কিছু করলেও তোর নাম আসতো। এই বিষয়টা আমাকে তিলে তিলে হিংস্র করে দিয়ে নিলয়। আমি না থাকতে পারছিলাম না। তোর জায়গাটা আমার দরকার ছিল, তাই ঠান্ডা মাথায় তোর মতো করে মাইন্ড করে গেম খেলতে চেয়েছিলাম। প্ল্যান করছি অনেক আগে থেকেই, শুধুমাত্র সময় আর সুযোগের অপেক্ষাতে ছিলাম। তুই থাকলে কখনো আমি রকস্টার দ্য কিং হতে পারবো না। তাই কি করব? তাই তোকে সরাতেই হবে রে। কথাটা বলেই সাজিদ পিস্তল বের করে নিলয়ের দিকে গুলি ছোড়ে। নিলয় একটু সরে যায়, আর গুলিটা লাগে ওর হাতে। নিলয় পড়ে যায় মাটিতে। সাজিদ উচ্চ স্বরে হেসে ওঠে, বলে, তোর থেকে শিখেছি, তোকে মারতে হলে দ্বিতীয়বার সুযোগ নেই। তাই কোনো নোটিশ ছাড়াই তোকে গুলিটা করতে হয়েছে। দেখ নিলয়। নিলয় মাটিতে লুটিয়ে পড়ে। কিছু সময় পর জোরে জোরে হেসে দেয় সে। তারপর নেহা ব্যালকনিতে বসে নিলয়ের ম্যাগাজিনগুলো উল্টে পাল্টে দেখছে। নেহা এখন নিলয়কে সত্যি মন থেকে ভালোবাসে। ব্যালকনিতে বসে সে ভাবছে, এত ছেলে থাকতে কেন আমি তাকে ভালোবাসলাম? সে আমার কাজিন বলে, নাকি অন্য কারণ? আচ্ছা, নিলয় বলেছে আমার প্রতি সে কিছু অনুভব করে, তার মানে কি সে আমায় ভালোবাসে? নেহা অনেক কিছুই ভাবছে নিলয়কে নিয়ে। হঠাৎ দেখে সে বাড়ির মেইন গেটে সাদা রঙের একটা বড় মাইক্রো এসে থেমেছে। মাইক্রো থেকে অনেকেই নামছে। নেহা ফোনের টাইম দেখে নেয়, 2টার কাছাকাছি সময়। বাড়িতে নিলয় বা আব্বু কেউ নেই। তাহলে কারা আসবে? দারোয়ান গেট খুলতেই সবাই হুড়মুড় করে ভিতরে প্রবেশ করলো। নেহা ব্যালকনি থেকে দৌড়ে মেইন দরজার কাছে গিয়ে দাঁড়ালো। কলিং বেল বাজতেই নেহা দরজা খোলে। নেহা হাওয়ার মতো বোকা দৃষ্টিতে তাকিয়ে থাকে সামনে দাঁড়িয়ে থাকা একটা মেয়ের দিকে।
নেহা তখনই বলে ওঠে, তুমি নিশি না? সিআইডি অফিসার নিশি। জানি। কিভাবে? আবির বলেছে। ইয়েস, আবিরকেই খুঁজতে এসেছি। বাই দ্য ওয়ে, যে তোমাদের বাসায় আবির সেজে থাকে সে হলো নিলয়। আর বড় কথা, সে দ্য কিং অফ রকস্টার, মানে একজন টপ মাস্তান। তাকে ধরতে এসেছি। অনেক চালাকি করেছে ও আমার সাথে। মানে কি? কি বলছো তুমি এসব? মানে হলো এটা, ওই যে ওর চশমা, ওই যে মাস্ক, এই যে রক্তের স্পেশাল ওর হাতের সাপের সব কাগজ, এখানে সবকিছুই আবিরের, সরি নিলয়ের সাথে ম্যাচ করে। আবির তোমাদের বাসায় থাকে। দেখো, আবির যেই হোক না কেন, ও বাসায় নেই। বাসায় নেই মানে? কোথায় গিয়েছে? তা তো জানি না, তবে সাজিদের সাথে দেখা করতে গিয়েছে। ওকে। নিলয় শোয়া থেকে উঠে দাঁড়ায়। মোশাররফ ওকে গুলি করতে যাবে তখনই মাটিতে পড়ে থাকা ওর পিস্তল দিয়ে শার্ট করে একটা গুলি করে। মোশাররফের পেটে গিয়ে গুলিটা লাগে। মোশাররফ ছিটকে পড়ে সাজিদ আর শফিক সাহেবের সামনে। নিলয় আবার শফিক সাহেবকে গুলি করতে যাবে, তার আগে শফিক সাহেব বলে, 1 মিনিট নিলয়, এত তাড়া কিসের? মাইন্ড গেম মনে আছে তো? তুমি যেমন শত্রুদের মারতে একা এসে ওদের পরিবারের পিছনে লোক লাগিয়ে দাও, এটাই তো তোমার মাইন্ড গেম। আমার কোনো পরিবার নেই। আছে, সব আছে, দেখবে। মাজেদ নিয়ে আয়। শফিক সাহেবের কথা মতো মাজেদ আর আরো দুজন ছেলে দুজন মহিলাকে ধরে নিয়ে আসতে থাকে। নিলয় বসা থেকে দাঁড়িয়ে যায়, চোখ দুটো বড় করে ও সামনে তাকায়। ওই দুজন মহিলা হলো নেহা আর নিলয়ের মা। নিলয় এবার ঠিকই বুঝতে পারছে কেন শফিক সাহেব ওনাদের দেখে শুনে রেখেছিল। আর যে লোকগুলো ওই দিন ফলো করেছিল তারা শফিক সাহেবেরই লোক। নিলয় রাগে হাওয়াতে কয়েকবার গুলি করে। শফিক সাহেব উচ্চস্বরে হাসতে হাসতে বলে, কি কেমন কাইন মার্কস পিকচার আবি বাকি হে মেরা বাচ্চে। ওই চুপ তোর ছেলে নিজেকে বড় রকস্টার ভাবে, কিন্তু না, তোর ছেলেকে কেন মারতে চাই জানিস? তোর জন্য। এ একসময় ঠিকই আমার উপর অধিকার চাপাবে। আমি চাই না এসব। তোর মতো ফকিন্নি মেয়েকে কেবল ইউজ করা যায়, 2-1টা সন্তান জন্ম দেওয়া যায়। কোনো যোগ্যতা নেই আমার মতো কারো পাশে দাঁড়ানোর। আর তোর ছেলে কিনা আমার পরিচয় পাবে? খা, তোকে আর তোর ছেলেকে এখানেই মারবো। নিলয়ের পুরো শরীর যেন কাঁপতে থাকে, কেমন যেন সে ফ্রিজ হয়ে যায়। কোনো প্রকার কথা সে মুখ দিয়ে বের করতে পারে না। নিলয় আজ তার মা বাবাকে খুঁজে পেয়েছে। শফিক সাহেব তার নিজের বাবা, আর সাজেদা বেগম হলো ওর নিজের মা। আর যে কারণেই তাদেরকে শফিক সাহেব মারতে চেয়েছে। শফিক সাহেব যে সাজেদার গাল টিপে ধরে অনেক জোরে, উনি চিৎকার দিতে না পারলেও গোঙানি দিয়ে ওঠে। নিলয় তখন ওর ঠায় দাঁড়িয়ে আছে। কিছু সময় পর সাজেদাকে ছেড়ে দিয়ে শফিক সাহেব বলে, তোর ছেলেকে বুদ্ধিমান ভাবতাম, কিন্তু তোর ছেলে একটা আস্ত গাধা। একা আসছে এখানে। নিলয়ের অস্পষ্ট শব্দময় হাসি শুনে শফিক সাহেব আর সাজেদা দুজনেই অবাক হয়। শফিক সাহেব এসে হক স্টিক দিয়ে নিলয়ের পায়ে বাড়ি দেয়। নিলয় দাঁড়িয়েই থাকে। শফিক সাহেব মারতে থাকে তখনও। নিলয় একসময় স্টিকটা হাত দিয়ে ধরে। শফিক সাহেব তা ভয় ছেড়ে দেয়। নিলয় আবারও চেয়ারে যেয়ে বসে বলে, গ্যাং নিয়ে যে আসে সে লুজার, আর যে একা আসে সে হলো রকস্টার। রকস্টার কখনো গ্যাং নিয়ে চলে না, গ্যাং তাকে নিয়েই চলে। তুই আমার জন্ম দিয়ে রাস্তায় ফেলে দিয়েছিলি, এটা হলো তোর প্রথম ভুল। আমার মাকে ছেড়ে চলে গিয়েছিলি, এটা তোর দ্বিতীয় ভুল। আমাকে ঠিকই ছোট থেকে বড় করে রকস্টার বানিয়েছিস, সবকিছু জেনেও এটা তোর আরো একটি ভুল। নিজেকে পরিচয় দিস নাই আমার কাছে, আমার মা কে সেটা কখনো বলিস নাই আমার কাছে। যেদিন ওই মহিলার সাথে দেখা করতে গিয়েছিলাম সেদিন তোর লোক ছিল আমার পিছনে, এটা তোর আরো একটি ভুল। আমাকে এতদিন না মেরে রেখে দিয়েছিস আমাকে কষ্ট দিবি বলে। আমার মাকে গালি দিয়েছিস, আমার মায়ের গায়ে তুই হাত দিয়েছিস। রকস্টার কোনোদিন তোকে মারবে এটা সে ভাবেনি, কিন্তু না, সময় আজ উল্টো। এটা তোর সর্বশেষ ভুল, আজকেও থাকবে, তোদেরকে আমার থেকে বাঁচাবে। বহুত ফ্যামিলি ড্রামা হয়েছে, তুই মরার জন্য রেডি হ। নিলয় কোনো কথা বলল না। কোমর থেকে আরো একটি পিস্তল নিয়ে সাজিদ কিছু বোঝার আগে নিলয় সাজিদের বুকে গুলি করে দেয়। সাজিদ ছটান হয়ে মাটিতে পড়ে যায়। নিলয় একটু এগিয়ে আরো কয়েকটা গুলি করে সাজিদের বুকে। নিলয় আরো একটু এগিয়ে গিয়ে আরো কয়েকটা গুলি করে সাজিদের বুকে। রাগে বলতে থাকে, দেখছিস না বড়রা কথা বলছে, শালা রকস্টার হবি না? রকস্টার কেবল নিলয় হয়, অন্য কেউ না। মিন্নু, তোর আপাকে বলিস তোর আপাকে যারা নির্যাতন করেছে কেউ আর বেঁচে নেই।
শফিক সাহেব ভয় পেয়ে যায়, দৌড় এসে সাজেদা বেগমের পিছনে এসে দাঁড়ায়। নীলয়কে কিছু বলতে যাবে, ঠিক তখনই তিনি পিস্তল দিয়ে নেহার মা মিমকে গুলি করে দেয়। নীলয় দৌড়ে এগিয়ে যাবে, তার আগে শফিক সাহেব হাওয়াতে গুলি করে। তোর মাকে এখানেই মেরে ফেলবো, আর এক পা এগিয়ে আসলে। তোকে। নীলয় কিছু বলতে পারে না। পায়ে এসে একটা গুলি লাগে ওর, ধপ করে নিচে পড়ে যায় নীলয়। পায়ের পেছন থেকে কেউ তাকে গুলি করেছে। নীলয় মাটিতে পড়ে যেতেই ওর মা চিৎকার দিয়ে কাঁদতে থাকে। নীলয় পেছনে তাকায়, দেখে কালো রঙের একটা গাড়ি ওর কাছে এসে থেমেছে। জানালাগুলো কাঁচ দিয়ে ঢাকা। নীলয় কোনো রকমে বসা থেকে উঠে দাঁড়ায়। একজন ব্যক্তি গাড়ি থেকে নামে। নীলয়ের মতোই পোশাক পরা, লম্বা কোট, মুখে মাস্ক আর লম্বা টুপি। নীলয় অবাক হয়। ব্যক্তিটি কোনো কথা না বলে গাড়ির পেছনের ডিগির কাছে যায়। ডিগির উপর বসে সে সিগারেট জ্বালায়। নীলয়ের দিকে তাকিয়ে ধোঁয়াগুলো ছাড়তে থাকে লোকটি। নীলয় কোনো রকমে বসে থাকে। ডিগির উপর থেকে সে নেমে ডিগিটা খুলে দেয়। সেখান থেকে 4 জনের মৃত লাশ পরপর পিছঢালা রাস্তায় পড়তে থাকে। নীলয় অবাক হয়েই তাকিয়ে আছে। আশরাফ, সাকিব, হাসান, সায়ান ওই তোদেরকে এই অবস্থা করেছে? নীলয় পাগলের মতো ছুটে যায় ওদের কাছে। 4 জনের মৃত অবস্থায় পড়ে আছে। সবার কপালে গুলি করা হয়েছে। গুলি এপাশ থেকে ওপাশে বেরিয়ে গেছে। খুব কাছ থেকেই গুলি করা হয়েছে। নীলয় কোনো মতে দাঁড়িয়ে মাস্ক পরা লোকটার জামার কলার টেনে ধরে বলে, ওই শাওন কোথায়? কেন মারলি এদের? কে তুই? শাওন কোথায়? লোকটা নীলয়ের আঘাতপ্রাপ্ত কবজিতে জোরে ঘুষি মারে। তারপর শব্দ করে হাসি দিয়ে ধীর গতিতে মুখ থেকে মাস্কটা খুলে দেয়। ও নীলয় চোখ বড় করে তাকিয়ে আছে। মুখ দিয়ে আস্তে গলায় বলে, শাওন তুই? শাওন? হা হা হা, ইয়ে বস, আই অ্যাম শাওন, শফিকের আসল ছেলে। দিস ইজ ক্লাইম্যাক্স ইন হেয়ার। তোমাকে বাবা ছোট্ট একটি গল্প শোনাবো, যে আমার মা কখনো কোনোদিন মা হতে পারবে না। হা 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 হা, সেদিন হসপিটালে আমিও হয়েছিলাম। সব ঠিকই ছিল, বাবা কেবল নেহাকে নিয়ে আসে বাড়িতে, আর তোমাকে মিথ্যে বানিয়ে গল্প শোনায়। এমন মনে হচ্ছে কি থেকে কি হলো। আসল কথা হলো, আমি ওনার আসল সন্তান। ওনার ওয়াইফ যিনি আছেন, কেবল তোমাকে এটা জানানো হয়নি। তোমার দলে আমাকে থাকতে দেয় আমার বাবা নিজেই, কারণ তিনি তোমাকে রকস্টার করার পর মনে হয়েছিল তুমি একদিন না একদিন তাকে ছেড়ে চলে যাবে, আর তিনি এখন বাঘ থেকে শেয়াল হয়ে যাবে। তাই যেন আমি থাকি ওনার পাশে সবসময়। ড্যাড লেটস টু কিল, আই অ্যাম রকস্টার দ্য কিলার। শাওন কথাগুলো বলে একটা গুলি চালায়, আর গুলিটা যে লাগে নীলয়ের মায়ের বুকে। নীলয় জোরে চিৎকার দিয়ে ওঠে, মা! নীলয় এই প্রথমবার তার মাকে মা বলে ডেকেছে। সাজেদা বেগম মুচকে হাসতে হাসতে মাটিতে লুটিয়ে পড়ে, আর কোনো শব্দ হয় না। নীলয় দৌড়ে ওর মায়ের কাছে যায়, মাকে বুকে জড়িয়ে নিয়ে উচ্চ চিৎকার দিয়ে কেঁদে ওঠে। সাজেদা বেগম চোখ বন্ধ করে শান্তিতে ছেলের কোলে ঘুমিয়ে পড়ে। নীলয় বসা থেকে উঠে দাঁড়ায়, মাটিতে থাকা পিস্তল নিয়ে দাঁড়িয়ে থাকা সবাইকে গুলি করে। শফিক সাহেবের দিকে ফিরে গুলি চালাতে যাবে, তখনই আবার একটি পেছন থেকে কে যেন নীলয়ের হাতে গুলি করে। নীলয় পেছনে তাকিয়ে দেখে কয়েকজন অফিসার সহ নিশি এগিয়ে আসছে, আর নিশি নীলয়ের হাতে গুলি করেছে। মিস্টার নিলয়, প্লিজ থেমে যাও। নীলয় মুখ থেকে মাস্ক খোলে। নিশি নীলয়ের দিকে অপলক তাকিয়ে থাকে, শব্দ করে হেসে বলে ওঠে, আবির! নীলয় মাস্কটা ছুঁড়ে ফেলে দেয়। অফিসারেরা সবার দিকে পিস্তল তাক করে দাঁড়িয়ে আছে। নীলয় বলে, আবির? আবির নই, আমি কিলার, রকস্টার দ্য কিলার, নিলয় আমি। এমন করে বলো না আবির, আমি ভাবতেই পারিনি তুমি নিলয় ছিলে। বাইরে থেকে দেখে কাউকে চেনার চেষ্টা না করাই ভালো। আমাকে আমার কাজ করতে দাও নিশি, ওদের দুজনকে আমি এখানেই মারতে চাই। দেখো আবির, যা হয়েছে ভুলে যাও, আমরা ওদের শাস্তি দেব। আমাকে আমার কাজ করতে দাও, না হলে কি কিছুই করতে পারবে না। নিলয় কি তুমি চেনো না? কথাটা বলে নীলয় এক পা ভাঁজ করে বসে পায়ের জুতোর কভার থেকে পিস্তল বের করে অফিসারদের গুলি করতে যাবে। তার আগে নীলয় সহ সবাই দেখে সব সিআইডি অফিসারদের কে যেন পেছন থেকে সাইলেন্সার লাগিয়ে গুলি করছে। দেখতে দেখতে কয়েক সেকেন্ডের মধ্যেই সবাই যেন মাটিতে পড়ে যায়। নিশির পায়ে গুলি করে সে, কিন্তু কে হবে? নিশি পায়ের যন্ত্রণা নিয়ে মাটিতে বসে যায়। সবাই পিছনের দিকে তাকিয়ে আছে। অন্ধকার হতে কে যেন হাতে গান নিয়ে বের হচ্ছে। কালো মাস্ক, লম্বা টুপি সহ কালো কোট।
কালো প্যান্টের সাথে হাই কনভার্স জুতো। নিলয় অবাক হয়। নিলয় তাকে চেনে না। কে? নিলয়ের কোনো প্রশ্নের উত্তর দেয় না সে। এদিকে শাওন মাটি থেকে পিস্তল তুলে নিলয়কে গুলি করবে, তখনই সেই অচেনা আগন্তুক শাওনকে গুলি করে মেরে দেয়। নিলয় বোকার মতো তাকিয়ে থাকে সেদিকে। নিলয়ের চোখে মুখে বিস্ময়কর ভাব। বাবা নিলয়, আমাকে মাফ করে দে, আমি অনেক পাপ করেছি, আমাকে মাফ করে দে। শফিক সাহেব নিলয়ের দিকে এগিয়ে আসে। নিলয় শব্দ করে হাসে। তোকে মাফ করব? আমার মাকে আমার সামনে মেরে দিয়েছিস, তোকে আমি। নিলয় গুলি করতে যাবে, তখনই নিলয়ের হাত ধরে টান দেয় পাশে দাঁড়িয়ে থাকা আগন্তুকটি। নিলয় কিছু বলতে যাবে, তার আগেই সে শফিক সাহেবের কপালে গুলি করে। শফিক সাহেব ছিটকে দূরে পড়ে। সে থামেনি, সে পর পর গুলি চালিয়েই চলেছে যতক্ষণ না গুলি শেষ হয়। এরপর হাতে থাকা পিস্তলগুলো নিশির সামনে এনে ফেলে দেয়। নিলয়ের হাত থেকে পিস্তল কেড়ে নিশির সামনেই রেখে দেয়। নিশির কোমর থেকে হাত করা খুলে নিশির দুই হাতে পরিয়ে বাইকের কাছে যায়। বাইক ছেড়ে নিলয়ের পাশে এসে থামে। নিলয় হাওয়ার মতো কেবল তাকিয়েই আছে। এরকম কিছু হবে নিলয় কখনো কল্পনাও করেনি। কিন্তু কেউ নিলয়ের অবাক চাহনি খেয়াল করে সবাই বাইকে বসে থাকা আগন্তুক ব্যক্তিটি আস্তে আস্তে মুখ থেকে মাস্ক খোলে। নিলয় সত্যিই অবাক হয়। মুখ দিয়ে বলে ওঠে, নেহা তুমি? ইয়েস, আই এম দ্য কিং অফ রকস্টার কুইন, রকস্টারের সঙ্গী। আর নিশি শোনো, ভালোবাসা আদায় করে নিতে হয়। তোমার জন্য অপেক্ষায় আছে হয়তো কোনো অফিসার, আর আমার জন্য আছে রকস্টার। ভালো থেকো নিশি, আমরা চলে যাচ্ছি শহর ছেড়ে অনেক দূর, যেখানে থাকবে না কোনো কোলাহল, থাকবে না কোনো বিশ্বাস ভাঙার মন্ত্র, থাকবে কেবল আমাদের ভালোবাসা। এই যে মিস্টার নিলয় দ্য রকস্টার, নিশির দিকে তাকিয়ে না থেকে বাইকে উঠুন। নিলয় ভেবাচাকা খেয়ে বাইকের পেছনে বসে পড়ে। নেহা বাইক স্টার্ট দেয়। ওরা দুজন চলে যাচ্ছে অজানার খোঁজে। নিশি হাতে হাত করা পরে মাটিতে শুয়ে ওদের দিকে চেয়ে আছে। নিলয় কাচুমাচু হয়ে বসে থাকতে দেখে নেহা একটু ব্রেক করে। নিলয় নেহাকে ধপ করে জড়িয়ে ধরে। নেহা মুচকি হাসতে থাকে। নিলয় বলে, তুমি এসব কি করে? মানে তুমি কি গানও চালাতে পারো? মানে কিভাবে? থাক না, কিছু রহস্য অজানাই থাক। সবকিছু জেনে কি হবে? একটু রহস্য না থাকলে কি ভালো লাগে? কিছু বিষয় অজানাতে থাকা ভালো। আমাকে জড়িয়ে ধরে বসেন মিস্টার রকস্টার। নিলয় আর কি নেহাকে জড়িয়ে ধরে বসে থাকে। আর রাতের আধারে রাস্তা পেরিয়ে ওরা দুজন চলেছে বহু দূর। জানি না তারা থামবে কোথায়, হয়তো কাছে।